এক্সপার্ট রয়েছেন। আমরা মাঝে মাঝে কিছু ঘটনা বলতে ফিল্মে শুনি এবং সেই ঘটনাগুলো আমি অনেক ঘটনা, বিলিভ মি, আমরা অনেক ঘটনা আমাদের যে ভূত এফএম টিম রয়েছে যারা আপনাদের পাঠানো ঘটনাগুলো সিলেক্ট করি, অনেকগুলো ঘটনার মধ্যে থেকে 4-5টা ঘটনা সিলেক্ট করি। তারা মাঝে মাঝে কনফিউজড হয়ে যায়, আচ্ছা এই ঘটনাটা উনি লিখছেন আদৌ এরকম ঘটনা ঘটে নাকি, এরকম ঘটনা এত ঘটনাটা কেমন যেন কিছু কিছু ঘটনা বেশ হাস্যকর মনে হয় আমাদের কাছে, যে এরকম ঘটনা আসলেও ঘটে, এটা কিভাবে সম্ভব। বাট যারা একদমই সামনাসামনি এক্সপিরিয়েন্স করেন তারাই শুধুমাত্র জানেন। এবং আপনি এটা এমন একটা জিনিস, সায়েন্স না যে আপনি হুট করে বলে ফেলতে পারবেন যে আচ্ছা এটা আমি, হ্যাঁ আপনার অবশ্যই অধিকার আছে এবং আপনার সেই অবশ্যই আপনি বলতেই পারেন যে না এটা আমি বিশ্বাস করি না। সেটা বিশ্বাস না করা এবং বিশ্বাস করাটা পুরোপুরি কমপ্লিটলি আপনার ব্যাপার। বাট যদি অন্য কেউ বিশ্বাস করে তাহলে সেখানে আপনার বিশ্বাস করে বলার নাই। আমার এখানে একজন বিশিষ্ট একজন মানুষ রয়েছে, এর আগে আপনারা বিভিন্ন সময় তার কাছ থেকে বিভিন্ন বিভিন্ন সময় তার সাথে যোগাযোগ করতেছেন, তাকে আমরা আবারও নিয়ে আসছি। আমাদের মহিউদ্দিন ভাই রয়েছেন এবং আপনারা সবাই জানেন তার সম্পর্কে। তো আমি তার কাছে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা আমাদের যদি এইখানে কারো প্রবলেম থাকে তাহলে আপনি কি, তিনি কোন জিনিস সলভ করেন কিভাবে, তিনি ধ্যান করেন এবং তিনি বলেন যে তার যে জিনের সাথে কানেকশন, সেই জিন তাকে বিভিন্ন ইনফরমেশন দেয় এবং সেটা আপনার যদি সরাসরি যোগাযোগ করতে হবে তাই না। আপনার কোনো প্রবলেম নাকি তিনি যদি আপনার নাম জানেন তাহলে নাকি সেই প্রবলেমটা সলভ হওয়ার একটা সম্ভাবনা বা একটা চান্স থাকতেও পারে, এরকম ভাবে প্রবলেম সলভ করেন। তো আমরা দেখি যে যেই ঘটনাগুলো আমরা একদম সচরাচর ঘটে মানুষের কাছে প্রথমেই কোনো ভয়ের ঘটনা শুনতে চাইলে যে সমস্ত ঘটনা উঠে আসে, যে ঘটনা শুনে আপনি একদমই ভয় পান না, বাট সেরকম ঘটনা ঘটেছে। খুবই রেগুলার একটা ঘটনা। রিসেন্টলি তিনি একটা কাজ করে এসেছেন এবং সেই কাজের একটা ঘটনা শুনবো। মহিউদ্দিন ভাই আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো। আপনি ভালো আছেন? আচ্ছা আপনি তো বিশ্বাস করেন যে মানে এরকম যে সমস্ত ঘটনা, মানে যে মানুষের যে ভয় পায় এটা অকারণে মানুষ পায় না, এর পেছনে কোন একটা কারণ আছে। সবসময় কারণ নাও থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কারণ থাকতেই পারে। আপনি রিসেন্টলি কোথায় গিয়েছিলেন? আমি আমাদের এলাকার উর্দু রোড, লালবাগ থেকে আমাদের উর্দু রোড খুব কাছে। এটা জুন মাসের 10 তারিখ। আচ্ছা, মেয়ে মাদ্রাসা পড়ে, তো মাদ্রাসা পরীক্ষা শেষ, তো এখন তো ফ্রি, তো ওরা ভাই বোন মিলে ক্রিকেট খেলতেছিল। খেলার সময় হঠাৎ করে ওরা আম্মু আবার রান্না করতেছে, মাছ ভাজতেছিল, ও রান্নাঘরে ছুটে গিয়ে এক লবণ নিয়ে আসছে, পড়ছে বয়ম ভর্তি লবণ ছিল, লবণটা নিয়ে আসছে এবং কাঁচা মাছগুলো নিয়ে আসছে। মাছ এনে এবং মুখ ভর্তি করে লবণ গুলো খাইতেছে এবং মাছও খাইতেছে। তোর ভাইয়া দেখে না ভয় পাইছে যে আপু এটা খেলতে খেলতে হঠাৎ করে এরকম কেন করলো। ওর আম্মুকে যে নিয়ে আসে, তোর আম্মু এসে দেখে এই অবস্থা, তোর আম্মু হাত থেকে এগুলো সরে ফেলে, লবণ মাছ এগুলো মুখ থেকে সরে ফেলে পরে খুব ক্ষিপ্ত হয়ে যায়, খুব খাপাখাপি করতে থাকে। তোর ভাইয়া আবার কবুতর পালতো, ঘরে কবুতর যে ছিল ঘরে, সে কবুতর একটা নিয়ে ও চিড়ে ফেলছে। আচ্ছা, পুরো পাক টাক সব উপরে চামড়া গুলো যে ছিঁড়ে ওটাই খাইতেছে এবং বলতেছে যে আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে মাছ দাও, আমাকে খাবার দাও। তো ওর আম্মু এটা দেখে তো খুব নার্ভাস হয়ে গেছে, অচেতন হয়ে গেছে। তো ওর ভাই আবার ওর আব্বুকে ফোন দিছে, ও আব্বু আসছে। তোর আব্বু আবার সাথে মাদ্রাসার যে হুজুর পরিচিত ছিল হুজুরকে নিয়ে আসছে। তো হুজুর এসে বলতেছে যে এটা তো সম্ভব না, আমি তো এগুলো করতে পারবো না, আপনি ওকে শাসাব যারা এগুলো কাজ করে, কবিরাজ। এটা কি শব্দ বলেন আপনি? শাসাব? শাসাব তো মানে কি? শাসাব হইতেছে যারা এগুলো জিন, আচ্ছা, এগুলো তাবিজ করে, আচ্ছা, তাদেরকে শাসাব বলে। আচ্ছা, শাসাব। আচ্ছা, ওকে। তো বলতেছে যে আপনি ওকে নিয়ে আসেন, আমাদের এটা সম্ভব না। তোর আব্বু চলে গেছে। তোর ভাইয়ার সাথে আমার খুব পরিচিত, ওর ভাইয়া আবার আমাকে ফোন দিচ্ছে যে মানে ভাইয়া বাসায় এরকম সমস্যা, আপনি আসতে পারবেন? আপুকে এরকম খারাপ ধরছে, মাছ খেতেছে, কাঁচা মাছ খেতেছে, আমার কবুতর খেয়ে ফেলছে, এরকম বলছে। আমি গেছি, আমাদের কাছে তো বাসা। আমি যাওয়ার পর দেখি হ্যাঁ ওর মামা ওকে খুব জোরে ধরে রাখছে, কারণ সবাইকে মারতেছে, বকা দিতেছে, ও খুব খারাপ অবস্থা, বিচরণ করতেছে, অস্থিরতা করতেছে। তোর মামা আর হাত দুটো ধরে খুব চেপে ধরে রাখছে। আমি যাওয়ার পরে বসে বসে সূরা ইয়াসিন এবং সূরা জিন দুইটা তেলাওয়াত করি, তেলাওয়াত করে ওকে ফু দিই। খুব ভালো হয়েছে। 10টা মিনিট খুব স্বাভাবিক অবস্থা ভালো ছিল।
10 মিনিট পর আবার অবস্থা খারাপ হয়েছে এবং সবাইকে বকা দিতেছে যে সবাই বের হয়ে যাও, আমার কাছে কেউ আসবে না, আমার কাছে কেউ আসবে না, সবাই বের হয়ে যাও। সবাইকে বকা দিতেছে, সবাইকে মারতেছে। তখন আমি তার সাথে আবার দোয়াটা পড়ে যখন ফু দিতেছিলাম, তো আমি বলছি যে ঠিক আছে, এশার নামাজ আমি পড়বো, পড়ে এসে তারপরে বসবো। আমি নামাজ পড়ে এসে যখন আমার মোরাকাবে বসি, ধ্যানে বসি, তখন আমি জিজ্ঞেস করি কি অবস্থা, এরকম কেন হইতেছে। তো ওকে বললো যে এই মেয়েটাকে জিন, হিন্দু একটা জিন তাকে ধরছে, ও খুব সুন্দর তো তাই, ও অনেক সুন্দর চঞ্চল তো, ওকে এখান থেকে ধরছে। তো আমি বলছি এখন সমস্যার সমাধানটা কি করা যায়। তো বলতেছে যে হয়তো 2টা মুরগি আর একটা ছাগল ওদের বাড়ি এলাকাতে যে 4 রাস্তাটা আছে এখানে দিয়ে আসতে হবে, দিয়ে আসলে ঠিক হয়ে যায়। তখন আমি আবার ওর আব্বু আম্মাকে বললাম যে এরকম এই সমস্যাটা এখান থেকে হতে পারে, সমাধানটা হবে আপনার রাত্রে 2টা মুরগি অথবা একটা ছাগল আপনাদের এলাকার 4 রাস্তায় যেটা আছে সেখানে দিয়ে আসবে, আর আমি এটা বলে দেব। তো ওর আব্বু বলছে ঠিক আছে, এখন তো ছাগল কিনতে পারবো না, আমি 4টা মুরগি দিয়ে দিই। তো আব্বু 4টা মুরগি নিয়ে আসে। তখন আমি আবার মেয়েটাকে সূরা ইয়াসিন এবং সূরা জিন পড়ে যখন ফু দিছি, স্বাভাবিক হয়েছে, তখন তার সাথে আমি কথা বলে দিছি যে এরকম 4 রাস্তায় তোমার জন্য মুরগিটা আছে, তুমি ওখানে চলে যাও। তখন দেখি তারপরও 10 মিনিট পর আবার একই অবস্থা ছিল। তখন আমি ওকে একটা খুব চড় মারছি, জোরে খুব চড় মারার পর খুব শান্ত মতন, চোখ দিয়ে পানি বেরিয়েছে, কান্না করতেছে, কিন্তু কোনো অস্থিরতা কোনো ইয়া করতেছে না, খুব নীরব হয়ে আছে, চুপচাপ হয়ে আছে। তখন তাকে আমি আবার বলছি যে তুমি ছেড়ে দাও, তুমি 4 রাস্তায় চলে যাবা এবং তোমার যে ভোগ যেটাকে বলে একটা ভোগ দেওয়া হয়, তোমার জন্য মুরগি দেওয়া হইতেছি, তুমি এটা নিয়ে চলে যাবা, আর আসবে। এখন ভালো আছে। আপনি তো হাফেজ। হ্যাঁ, আপনি হাফেজ এবং আপনি মানুষের এই সমস্ত যে ক্ষমতা বা যাই বলি না কেন আল্লাহ যেটা আপনাকে দিয়েছেন সেটা তো আপনি মানুষের উপকারের কাজে লাগান, এবং অনেক সময় অনেকে অপকারও করে সেটা দিয়ে, অনেক সময় সেটা তো নিশ্চয়ই একটা মানে অপরাধ, নিষেধ নিষেধ নিষেধ। এবং আপনি নিজে এই ঘটনাটার সাক্ষী, এবং আপনি নিজে যেটা বললেন যে এই যে এক একজনের ভেতরে তো এক এক ধরনের মানে অ্যাক্টিভিটিস দেখা যায়, কেউ হচ্ছে এই যে কাঁচা মাছ খায়, আর কি কি করে মানুষজন এমনিতেই সবচেয়ে বড় যে জিনিসটা হয়, যদি এরকম খারাপ কোনো কিছু তাকে পাওয়া যায় তখন সে খুব অস্থিরতা, মানে কাউকে দেখতে পাবে না। আপনি একটা জিনিস আমাকে বলেন তো, একটু মনে করে একটু চিন্তা করে বলেন তো, যে আমার মধ্যে, হ্যাঁ মানে আমরা চারপাশের মানুষ যারা আছি তাদের মধ্যে অনেকে হয়তো জানি না যে আমি আসলে পজেসড। হ্যাঁ, কোন ধরনের অস্বাভাবিকতা নিজের মধ্যে দেখলে মানুষ ভাবতে পারে যে ও আচ্ছা আমার মনে হয় একটু ঝামেলা আছে। এটা সাধারণত খুবই রেগুলার একটা ঝামেলার কথা বলেন, যেটা মানুষ আসলে ওভারলুক করি আমরা, কিন্তু এটা আসলে একটা ঝামেলা। কোন ধরনের ঝামেলা এটা? মানে ধরেন যে আপনি খুব রেগুলার একজন মানুষকে দেখছেন, সে বুঝছেও না যে তার উপরে কোনো কিছু একটা নজর আছে বা কোনো একটা কিছু হয়েছে। হ্যাঁ, এরকম একটা রেগুলার জিনিস যেটা আমাদের চোখেও পড়ে না, কিন্তু এটা আসলে একটা সমস্যা। এরকম একটা সমস্যার কথা বলতে পারবেন আমাকে? এরকম একটা সমস্যা হয় বেশিরভাগ রাত্রিবেলা, ঘুমাতে পারবে না, ওর বুকের মধ্যে একটা চাপ আসবে, ব্যথা অনুভব করবে, এবং সারা রাত ওর শুধু ঘুম আসবে না, অস্থিরতা করবে, ও বাহিরে চলে যেতে যাবে, আমি বাহিরে চলে যাচ্ছি, ওর রাত্রে কোনো ঘুমই থাকবে না, আর এরকম অবস্থা হবে যে একা থাকতে ভালো লাগবে। আচ্ছা, কোন সময় এরকম হয়েছে যে আপনি একটা উদাহরণ দেন যে অনেকে হয়তো বাসায় আছেন কিন্তু কোন সময় খেয়ালও করছেন না যে বাসায় তারা ছাড়াও আরো একজন আছে, কোন সময় আমার মনে হতে পারে যে আচ্ছা না, বাসায় আসলে আমি ছাড়াও আছে, কি ধরনের সিমটম দেখা যায় তখন? এই ব্যাপারটা যেগুলো আমরা ওভারলুক করি সব সময়। এই ব্যাপারটা হয় কিন্তু 2টা সময়। দিনের বেলা হয় 12টার পর, আরেকটা সময় হইতেছে রাত্রিবেলা। আচ্ছা, যখন কোন মানুষের উপর এই জিনিসটা থাকতে পারে, আসে বাসায় যখন ঢোকে, তো দেখা যাবে যে কোনো জিনিস একটা উলটপালট হয়ে যাচ্ছে। হঠাৎ দরজা হয়তো একটা শব্দ করবে, চেয়ার হয়তো একটা বাতাসের মতন নড়বে চড়বে,
একটা চেয়ার এবার আছে, দেখা যাচ্ছে এটা নড়ে গেছে। মানুষ ম্যাক্সিমাম সময় নিশ্চয়ই এগুলো কানের ভুল, চোখের ভুল মনে করে। আমি ভুল শুনেছি, ভুল দেখেছি, এরকম কিছু মনে করে হয় জিনিসটা। ওকে, তারপর দেখা যেতেছে আমি হাঁটতেছি, আমার পিছনে কে যেন আসতেছে, আমি ফিল করছি যে কেউ একজন আছে। পিছনের লোক তাকে দেখে যে কেউ নাই, কিন্তু অবশ্যই গেছে। মানুষ মনে করতেছে যে আমি ভুল দেখছি, আমি হাঁটতেছি, দেখা যাচ্ছে আমার ছায়ার মতো একজন গেছে। তখন আমার কাছে মনে হচ্ছে আমি তো কাউকে দেখলাম না, কে, কিন্তু অবশ্যই সে গেছে। কিন্তু আপনার কাছে মনে হয় যে এগুলো আসলে সমস্যা, এগুলো একদম উড়িয়ে দেওয়ার মতো, উড়িয়ে দেওয়ার মতো। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ডিনারকে আমি বলেছিলাম এবং আপনাকে আবারও নিয়ে আসছি স্টুডিওতে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার পরে আমি আবার আসবো, সমস্যা নাই। এবং আমাদের মধ্যে আরো একজন নতুন অতিথি আছেন, তার একটা ঘটনা আমরা একটু শুনে নেই এবং তারপরে আবারও আমরা নতুন অতিথির কাছে ফিরে আসবো। এবং আজকে একটু ডিসকাস করবো আমরা বাবু ভাইকেও রেখেছি যে এই জন্য যে আমরা সবাই মিলে কিছু আলোচনা করবো। এই বিষয়টা পরে কন্টিনিউ করছি, মাঝখানে আমরা একটা ঘটনা শুনে আসি। আপনি আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং কোথা থেকে আপনি এসেছেন? আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান মনির, আমি থাকি ঢাকাতে। আমার ঘটনাটা হলো ময়মনসিংহ জেলার মুক্তাদা থানার চেচুয়া বাজার নিয়ে, সেখানে আমার গ্রামের বাড়ি। ঘটনাটা ছিল 1994 কি 95 সালের দিকে আমাদের পুরাতন বাড়িতে। সেখানে আমার এক চাচি আছে, সে অনেকগুলো ছাগল পালতো। সেই ছাগলগুলো মূলত গ্রামের দিকে সকালবেলা হলে বাহিরে নিয়ে যাওয়া হয়, ক্ষেতের দিকে নিয়ে ওগুলো বেঁধে রাখা হয়, খেতে খাওয়া দাওয়া করে। সন্ধ্যার দিকে হলে বাড়িতে এনে ছেড়ে দেওয়া হয় আশেপাশে পাতা খাওয়ার জন্য, গাছের পাতা পরে। আবার মাগরিবের পরে পরে ছাগলগুলো ঘরে উঠে যায়, সেগুলো বাঁধা হয়। তো একদিন এরকম প্রায় দিনে কাকি এমন চিল্লাচিল্লি করতো, বিকালবেলা ছাগল একটা কম দেখতো, হয়তো দুটা কম দেখতো, কোজাগুজি করতো, নিয়ে করতো। একদিন হঠাৎ করে সে একটা ছাগল পাইতেছিল না, সন্ধ্যার দিকে অনেকক্ষণ খোঁজাখুঁজি, কিন্তু সময় যাইতেছে পাইতেছে না। তারপর সে ঘরের ভিতরে খোঁজাখুঁজি করে বাইরে আসছে, বাইরে এসে দেখা যায় একটা ছাগল তার সামনে দিয়ে যাচ্ছে। সে সেটাকে ধরার জন্য সে ছাগলকে অনুভব করে ডাকতেছে যে থাম থাম অথবা এই সেই কিছু, কিন্তু থামতেছিল না, সে ছাগলটা যাইতেছিল। সে ছাগলটার পিছু পিছু একটা জঙ্গল আছে, জঙ্গলের মাঝে চলে গেছে নিজের অজান্তেই, চলে গেছে, খেয়াল করেনি। গিয়ে দেখে ওখানে একটা গাছ আছে, গাছটা দিনের বেলা তো অন্ধকার থাকে, সেটা অনেক কালো টাইপের, অনেক পাতা থাকে। তো দিনের বেলা সচরাচর আমরা যাই না, বলি এটা গাছের ভিতরে ভূত আছে এমন টাইপের বলে যাই না। সেখানে গিয়ে দেখে আবসা আলো, সূর্যের তলে থেকে আবসা আলো দেখতে নিতেছে সে, যে ওখানে অনেকগুলো ছাগল, একটা না। তারপর সে সে বললো আমি তো ছাগল ঘরে রেখে আসলাম, ছাগলগুলো সবগুলো কিভাবে আসলো। তারপর সেটা ডাল ভেঙে ছাগলগুলোকে তাড়ানোর চেষ্টা করতেছিল, কিন্তু যখন সে তাড়াতে চেয়েছিল তখন দেখলো যে ছাগলগুলো আস্তে আস্তে গাছের দিকে উঠে যাচ্ছে এবং মিলিয়ে যেতেছে। তখন সে ওখানে দাঁড়িয়ে থাকতে পারছিল, এটা দেখে তার খুব ভয় লেগে গেল। সে সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে চলে এসে আমাদের উঠানে এসে দাঁড়াই আম্মুকে বলতেছিল যে ভাবি এই ব্যাপার, আমার এটা কি দেখলাম আমি, এরকম আমার ছাগল ধরতে গিয়ে দেখে দিই অবস্থা। তখন আম্মু বলতেছিল চুপ করেন, কথা বললেন না, আমার বাচ্চারা ভয় পাবে, চলেন আপনার বাসায় গিয়ে দেখি। তখন আম্মু তার বাসায় গিয়ে দেখল না, তারপরে ছাগল আছে, ছাগল যায় নাই। পরে আম্মু তাকে বললো যে এটা তো নতুন কিছু না, এটা তো প্রায় প্রায় হয়, আমাদের উঠান দিয়ে প্রায় প্রায় ছাগল যাতায়াত করে। সন্ধ্যার পরেও দেখা গেল আমরা তো মনে করি তারা সরাসরি গাছে উঠে যায়। হ্যাঁ, তারা সরাসরি সে আমার কাকি দেখছে, কিন্তু আমরা কেউ দেখিনি ব্যাপারটা। যে আম্মা বলতেছিল যে ছাগল তো প্রতিদিনই যাতায়াত করে সন্ধ্যার পরেও, আমরা তো মনে করি আপনাদের ছাগলই, কিন্তু তো জানি না। আজকে তো তাহলে ব্যাপারটা জানলাম। তারপরে কাকিকে অনেক নার্ভাস হয়ে গেছিল, পুকুরে গোসল করানো হয়। এই ছিল আমার। এটা গ্রামের সবাই জানে যে মোটামুটি, এটা আমাদের গ্রামের সবাই জানে। তারপরে প্রতিদিনই এরকম দেখা যায় যে এরকম প্রতিদিনই দেখা যায় ছাগলগুলো কোত্থেকে আসে বা কিভাবে গাছে উঠে যাচ্ছে, এটা কেউ জানে না, এটা কেউ জানে না। ওকে, আমরা আরো ঘটনা শুনবো, তার মধ্যে কিছু SMS পড়ে আসে আমরা, এবং আমরা দেখতে পাই আমি রাসেল, আমার সাথে রয়েছে মাসুম। শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত FM, ঘড়িতে সময় রাত 12:26। আজকে একটা বিশেষ বিষয় নিয়ে ডিসকাস করবো, সেটা হচ্ছে এক একজন মানুষ এক এক রকমের ফর্ম দেখতে পায়, এক এক ধরনের অবয়ব দেখে এক একজন মানুষ, এক এক ধরনের চেহারা দেখে। এটা কেন? কেউ দেখে যে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, কেউ দেখে যে লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে, কেউ দেখে বৃদ্ধ মানুষ, কেউ দেখে অল্প বয়স্ক মানুষ, কেউ দেখে মেয়ে, কেউ দেখে ছেলে। কেন এটা কেন? আবার এই জিনিসগুলো আলোচনা করবো। কারো কারো স্বপ্নের বিষয় একদম হুবহু মিলে যায়, এই ব্যাপারটা কি? আচ্ছা, স্বপ্নের বিষয় মিলে যায় এটা ঠিক আছে। অনেক সময় স্বপ্ন যদি স্বপ্নের মধ্যে যদি কোনো ভালো ব্যাপার ঘটে এবং সেটা যদি সত্যি হয়, তাহলে সেটাকে আসলে আমরা খুব আনন্দ নিয়ে বলতে পারি, ও আমার স্বপ্ন সত্যি হয়েছে। বাট দুঃস্বপ্ন যদি সত্যি হয় তাহলে তার মতন যন্ত্রণা কিছু থাকে না। একটা ইমেল করেছেন আমাদেরকে UAE থেকে আমাদের একজন লিসেনার। তিনি লিখেছেন যে
রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালো থাকেন। আমার সাথে যে কোন টাইপের ঘটনা ঘটলো আমি নিজেই বুঝতে পারলাম না, হয়তোবা হতে পারে এটা একটা কোইন্সিডেন্স, বাট আমি সময় নষ্ট না করে সরাসরি আমি ঘটনায় চলে যেতে চাই। আমি আশরাফুল চৌধুরী ইউএই তে থাকি, একটা মল ম্যানেজমেন্ট অফিসে কাজ করি। আমি যে ঘটনাটা আজ বলতে যাচ্ছি এই 15 জুন 2014 ঘটে যায় আমার জীবনে। প্রতিবারের মতো উইকেন্ডের শেষে শনিবার রাতে আর্লি ঘুমোতে যাই, কারণ সকালে অফিস যেতে হবে। আমি রাতে একটা বাজে স্বপ্ন দেখি এবং ভাবি যে স্বপ্নটা এটা কখনো বাস্তব হবার নয়। তো যাই হোক, স্বপ্নটা ছিল এরকম যে কোনো এক মহিলাকে এক ছেলে নির্মম ভাবে পেছন থেকে, মানে ব্যাক সাইডে জবাই করে মেরে ফেলে। তাও সেটা আবার আমার সামনে, কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না। তাকে বাঁচাবো না আমি নিজে বাঁচবো ভেবে পাচ্ছিলাম না। মনে হচ্ছিল যেন স্বপ্নের ভেতর স্বপ্ন দেখছি। খুব ভয় চলে আসলো নিজের ভেতর, এবং আর জীবনের প্রতিও মায়া চলে আসতে লাগলো। মনে মনে ভাবলাম যে আর কখনো কোনো খারাপ কাজ করব না জানা সত্ত্বে। যাই হোক, সকাল হলো, অ্যালার্ম বাজলো এবং ফ্রেশ হতে ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হলাম এবং যখন শেভ করছিলাম তখন আমার গলার পাশে হঠাৎ করে মোটামুটি ভালো কেটে গেল। একটু অ্যান্টিসেপটিক লাগিয়ে নিলাম এবং হাতে এতটা সময় নাই, কারণ সকালবেলা একটু তাড়াহুড়া থাকে। আর হঠাৎ করে স্বপ্নের কথা মনে হলো যে স্বপ্নে যে মানুষকে জবাই করতে দেখলাম তারও ঠিক এমনটা হয়েছিল। যাই হোক, সময় কম থাকায় আর না ভেবে রেডি হয়ে অফিসে চলে আসলাম সাধারণ দিনের মতো। সেদিনও অফিস এসে আমি আমার কাজ শুরু করলাম। যখন 8:30 কি 8:45 হবে তখন আমাদের মলের এক হাউস কিপিং এর সুপারভাইজার এবং আমাদের অফিসে আসে। সে তার মতো তার কাজ শুরু করে। হঠাৎ সে সময় আমি আবার আমার সেই স্বপ্নটা দেখতে লাগলাম। একটু অবাক হয়ে গেলাম যে এটা কি করে সম্ভব, যে মানুষটা জেগে জেগে স্বপ্ন দেখে, এটা কি সম্ভব? আমার গায়ে ছিল সাদা শার্ট, ব্ল্যাক প্যান্ট, আর আমার শার্টটা একটু গরম অনুভব করলাম শার্টটার গায়ে, এবং গরম অনুভব করলাম, মনে হলো যেন আমার গায়ে সেই রক্ত এসে লাগছে, কোনো একটা গরম রক্ত লেগে লাগছে, এরকম মনে হলো। এবং আমি একটু কনফিউজ হলাম, এটা কি স্বপ্ন না বাস্তব। একটু পরে আমি বুঝতে পারলাম যে এটা পুরোপুরি এটা কোনো স্বপ্ন না, এটা বাস্তব। তখন আমি চিৎকার করে বলতে লাগলাম যে এনিবডি প্লিজ কল দ্য পুলিশ। বাট আমি কাউকে আমি দেখলাম না, এবং আমি কাউকে আমার সেই স্বপ্নের কথা বলতে পারলাম না। অর্থাৎ স্বপ্নে যেমনটি ঘটেছিল ঠিক তেমনটি ঘটছে, কিন্তু উনি স্বপ্নের কথা কাউকে বলতে পারছিলেন না। এবং 2014 জামানায় এটা কিভাবে সম্ভব, এটা সম্ভব হবে বলে মনে হয় না। তবুও আমি আমাকে সান্ত্বনা দেই যে আমি তো আর সেখানে একা ছিলাম না। এরপর থেকে আজ পর্যন্ত আমি ঠিক মতো ঘুমোতে পারছি না। তবে কি আগেই আমি সেই মেসেজটা পেয়েছিলাম, তাকে কি বাঁচাতে পারতাম, নাকি আমাকে সতর্ক করে দেওয়া হয়েছিল? এমনই যদি হবে তবে আমি কেন? অর্থাৎ স্বপ্নে ঠিক যেভাবে একজন মানুষকে জবাই করতে দেখেন ওনার সামনে, তার পরের দিন সকালবেলায় সেই একইভাবে একজন মানুষকে হত্যা করা হয়। এবং তিনি তখন ভাবছিলেন যে স্বপ্নের মতোই কিছু তার সামনে ঘটছে, এবং তিনি ভেবে পাচ্ছিলেন না যে এটা কেন এরকম একটা জিনিস ঘটলো। এবং তিনি আমাদের মোহাম্মদ আশরাফুল চৌধুরী লিখেছেন দুবাই ইউএই থেকে। খুব অদ্ভুত ব্যাপার, আপনি স্বপ্নে জবাই করতে দেখা সেটাই বড় ভয়ঙ্কর ব্যাপার। যদি সামনাসামনি আবার স্বপ্ন সত্যি হয়ে যায় তাহলে সেটা হয়ে যায় আরো ভয়ঙ্কর। যাই হোক, কথা না বাড়িয়ে আমি কিছু SMS আর কিছু পোস্ট পড়ে আসি, ফেসবুকে কমেন্ট পড়ে আসি। আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই কমেন্ট করছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা আরো একবার প্লিজ বলবেন। একটু আগে যদি আপনি ঘটনা বলেছেন, আপনার সেকেন্ড ঘটনায় যাব এবং সেকেন্ড ঘটনা আমরা শুনে আসবো। প্লিজ আপনার সেকেন্ড ঘটনা শুনি। তার আগে নাম এবং কোথা থেকে? আমার নাম মোহাম্মদ মনির। আমি এসেছি ঢাকার বক্সিবাজার থেকে। আমার গ্রামের বাড়ি হলো ময়মনসিংহ জেলা মুক্তাগাছা থানা চেচুয়াবাজার বলবাড়ি গ্রামে। এখন যে ঘটনা বলবো সেটা আমার পুরাতন বাড়ি নিয়ে, যেখানে আমাদের বলবাড়ি চেচুয়াবাজারে ঘটে গেছে। ঘটনা হলো 96 কি 97 দিকে। তখন আমি ক্লাস 2 থেকে 3 পড়ি। এমন সময় ঘটনা শুরু হয় যখন আমি ক্লাস করে বাসায় আসছি, স্কুল ছুটির পর বাসায় আসছি। বাসায় আসার পর দেখি আব্বু আমাদের বাড়ির পাশে একটা ছোট পাকার নালা ছিল, পুকুর টাইপের, সেটা আর কি সেচতেছে মাছ ধরার জন্য।
আপনি মানে এই ঘটনা আমি শুনেছি কিনা আমার জানি না, আপনি আমাকে একটা ঘটনা বলেছিলেন যে শীতের সময় আপনারা সবাই একটা জায়গায় ছিলেন। আমি সেই ঘটনাটা শুনতে চাই। শীতের সময়, আচ্ছা ঠিক আছে। এই ঘটনাটা হলো 2013 ডিসেম্বর আর জানুয়ারি, দুইয়ের ভিতরে আমার আসলে পুরো এটা মনে নেই। এটা হলো গাজীপুরের মাওনাতে ঘটে গেছে। সেখানে আমি একটা জায়গায় প্রাইভেট কোম্পানিতে জব করতাম। সেখানে ঘটনাটা এরকম ছিল যে একটা সে মানে যে মালিক সে একটা ফ্যাক্টরি করেছে ওই জায়গায়। ফ্যাক্টরি করার পর মানে সেখানে কোনো মিলাদ না দিয়ে ফ্যাক্টরিটা চালু করে দিছে, এটাই মূল কারণ ছিল। ওখানে আরেকটা ঘটনা ছিল, ওইখানে নাকি একটা লোক মারা হয়েছিল পাশেই, মানে ঘিরে রাখা, মানে লোকজন এনে ওটাকে মানে মাটি খুঁড়ে চাপা দিয়ে রাখছিল। এটা অনেক আগের ঘটনা যেটা মাটি চাপা হয়েছিল। তো ঘটনাটা এরকম যে আমি একদিন রাত্রেবেলা মানে কাজ শেষ করে বাসায় গিয়ে শুয়ে আছি, হঠাৎ করে রাত 11টা-12টার দিকে হবে, আমার যে মালিক এমডি সে আমাকে ফোন দিয়ে বললো যে মুনির তুমি একটু তাড়াতাড়ি পাশের বাসায় যাও, মানে যেখানে আরো ওয়ার্কাররা থাকতো, এখানে আমার মোটামুটি 5 মিনিটের দূরত্ব, মানে অনেক মানে পাড়া গ্রাম তো, সেখানে আসলে ওইরকম ভাবে কিছু পৌঁছায় নাই, শুধু ইলেকট্রিসিটিটা আমাদের ফ্যাক্টরিটার জন্যই গেছে, অন্য কিছু নাই। তো আমি সেখানে রওনা দিলাম আমার এক সঙ্গী তুষারকে নিয়ে। তো যাচ্ছি, গিয়ে দেখি যে মানে যার দেখলাম যে সবাই রুমে প্রায় আপনার 10 জন লোক ছিল, 10 জন লোকই বাহিরে, ওকে নিয়ে 11 জন ছিল, মানে যে যাকে দৌড়ছে অ্যাটাক করছে তাকে নিয়ে 11 জন, 10 জন লোক বাহিরে, সে একাই ঘরের ভিতর দরজা লক করে, মানে একটা দরজা লক করে আরেকটা দরজা খোলা, সে বসে আছে সে দক্ষিণ দিকে মাথা দিয়ে মানে নামাজ পড়ার মতো করে এইভাবে আছে, সে খালি গায়ে। তখন আমি তাদেরকে গিয়ে বললাম যে মানে মেন ঘটনা ওইখানে, আমি তাদেরকে বললাম যে কি হয়েছে, ঘটনা কি। তখন তারা বললো যে আমাদের যে কলিগ রাজু সে যেন কেমন করতেছে অদ্ভুত টাইপের, সে ঘর থেকে বের হইয়া মানে পানিতে নামজানি ছিল, অনেক শীত ছিল তখন, মানে তারা খুব খালি গায়ের মধ্যে অবস্থায় আছে, সাথে কিছু নেই। তখন আমি যখন দরজাটা করে একটু ফাঁকা করে দেখলাম যে তার শরীর দিয়ে অজস্র ঘাম ধরতেছে, এবং সে ওই জায়গায় একটা শর্ট প্যান্ট পরে মানে দক্ষিণ দিয়ে মাথা দিয়ে হয়ে আছে। আমি তখন তাকে ডাক দিলাম যে রাজু কি হয়েছে, তাকায় নেই, আবার দেখতেছে না, আবার যখন তাকাইছে তখন আমি ভয় পাইছি, তার চোখগুলো অনেক বড় বড় ছিল এবং সে মনে হইতেছিল সে আমাকে তখনই ছিঁড়ে ফেলবে এমন অবস্থা। তো তখন আমি ওই জায়গা থেকে আসলাম, বেরিয়ে আসে বললাম যে এটা কি হইলো, সমস্যা কি। পরে তারা বলতেছিল যে রাত্রেবেলা হঠাৎ করে সে ঘুম থেকে উঠা মানে তার পাশে যে একজন শুইতো তার বুকের উপর উঠা গলা মধ্যে চাপ দিয়ে ধরছে, বলতেছে তোর শেষ করবো, তোর মালিক শেষ করবো। সে খুব ভয়ে তাকে ধাক্কা দিয়ে ফালাই দিয়া ঘর থেকে চিল্লাইনি দিয়ে বের হয়ে আসছে। সবাই তখন যে উদায় তুলেছে, যখন সে মানে হাত থেকে যা পাইতেছিল তাই দিয়ে সে মানে জোরে জোরে অত্যাচার করতেছিল তাদের সাথে, এমন সময় সে দরজা খুলে বের হয়ে দৌড় দেয়। এমন সময় বাকি যে 10 জন ছিল তারা মিলে অনেক কষ্ট করে তাকে ধরে নিয়ে আসে। সে পাইতেছিল পানিত নামার জন্য। তারা চিন্তা করলো পানিত নামলে এত শীতের ভিতর সে হয়তো তাকে রাখা সম্ভব হবে না, মানে বাঁচিয়ে রাখা সম্ভব না। তারপর সে তাকে নিয়ে ঘরে নিয়ে আসে, আর ঘরে ঢোকার পর সে দরজা লাগাই দেয়। মানে রুমটা 2টা রুম ছিল, মাঝখানে যে পার্টিশন ছিল সেখানে প্লাস্টিকের দরজা ছিল। এই পাশে রুম থেকে পরে আমি যেটা দেখছি, পরে বললাম যে এখন কি করা যায়। তখন বাড়িওয়ালাকে ডাকা হলো, বাড়িওয়ালা এসে বললো যে আচ্ছা ঠিক আছে আমি একজন কবিরাজ ফোন দিয়ে নিয়ে আসি। কবিরাজকে আনার পর কবিরাজে মানে শীত আসতে চাইতেছিল না, একদম জোর করে আনা হয়েছে তাকে। আর তারপর বলতেছে যে না এটা মানে তাকে যখন দরজা খুলে নিয়ে ভিতরে দেখাইলাম সেই হয়েছিল। সে বলতেছিল, সেও মোটামুটি চিন্তা ছিল এটাকে, বললো যে রাজু তুমি একটু ঘুরো তো, তাকাইছে আবার নিচের দিকে মাথা দিচ্ছে। তখন আবার বলতেছে একটু তাকাও, যখন তাকাইছে তখন কবিরাজের দৌড় দিয়ে বের হয়ে চলে এসে করতে না এটা আমার দ্বারা দেখা সম্ভব না। এর আগে এরকম 2-3টা ঘটনা ঘটছে যা আমার দ্বারা সম্ভব হয় নাই, হয়তো সে নিজে ছেড়ে দিবে, তা নাহলে তার কিছু অত্যাচার করে কিছুদিন থাকবে, মানে সে যে জায়গা থেকে গেছে সে জায়গায় নিয়ে যাবে তাকে, রাজুকে মানে রাজুর গ্রামের বাড়ি পাঠিয়ে দিবে এমন একটা বলতেছিল। পরে বললাম যে তাহলে এখন উপায় কি, দেখেন কতক্ষণ অপেক্ষা করে। পরে বললাম যে ও তো অনেক ঘামতেছে, এটার কারণটা কি। বললো যে হয়তো তাকে অনেক অত্যাচার করছে আর উপরে এই জন্য ঘামতেছে। তারপর আমরা অনেকক্ষণ ওয়েট করতেছি যে না, তারপরও দেখতেছি যে না কোনো রকম নাড়াচাড়া হচ্ছে না। পরে মানে আমরা শীতে অস্থির যে আমরা ঘরে ঢুকতে পারতেছি না কোনো কাপড় আনার জন্য আমার কলিগরা। পরে একটা পর্যায়ে হঠাৎ করে সে বললো যে দরজা খুলে এসে বলতেছে তোমরা সবাই বাহিরে কেন। আমরা সবাই অবাক, কি ব্যাপার সেই কথা বলতেছি কেন। সে একটু কেমন ছিল। বললাম যে রাজু তুমি কি শান্ত? কারণ তো শান্তই, আমি কি আমার তো অনেক শীত লাগতেছে, আমার কাপড় চোপড় কোথায়, মানে রুম সব উল্টা পাল্টা করে রাখছিল, কাপড় চোপড় খুঁজে দিলাম, গায়ে দিল, গায়ে ধরে বললো তোমরা এখানে কেন। যখন সে কাপড় চোপড় গুলো গায়ে দিতেছিল মানে আমরা রুম পৌঁছে দিয়েছিলাম, এমন সময় দেখি রুম থেকে একটা সাপ বের হয়ে যায় এবং আমরা খুব চেঞ্জ হয়ে দিই আসলে এখানে সাপ আসলে কিভাবে এত রাতের ভিতরে এত শীতের ভিতরে। একবার ভাবলাম যে হয়তো বা শীত অনেক বাহিরে অনেক ঠান্ডা, হয়তো বা ঘরের ভিতরে ঢুকছে আমাদের তো চোখের নিচে থাকার জন্য, এটা বলে আমরা সেদিন শান্ত হয়ে যাই। তারপর আর এরকম তাদের রাজু দেখি সবাই সবকিছু শান্ত, কোনো কিছু বলে না।
মানে ঠিক হয়ে গেছে আগের মতো। তারপর আমরা যখন আবার মানে এরকম একদিন রাত্রেবেলা মানে কাট খেতেছি সবাই বলে, হঠাৎ করে দেখি একটা সাপ বিছানা থেকে নামতেছে। আমরা সবাই লাফ দিয়ে উঠে গেছি খাটের উপরে, কি সাপ কেন নামে, সবাই দেখলাম নামতেছে। নামার পর অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম, কিন্তু সাপটাকে পেলাম না। খাটের নিচে ঢুকছে, অনেকক্ষণ দেখলাম পেলাম না। কিন্তু খাটে আমাদের দরজা ফাঁক দিয়ে সাপটা যেতে পারবে না নিচ দিয়ে, কারণ সেখানে কার্পেট দেওয়া। এখন চিন্তা করলাম যে ঘটনা কি, সাপ আসলে কোথায়, অনেক খোঁজাখুঁজি করার পর পেলাম না। আমরা রুম চেঞ্জ করে পাশের রুমে শুনলাম। তারপরে এরকম আরেকদিন এমন ঘটনা, সাপটা এরকমই মানে ঘর থেকে বের হয়ে যায়, কিন্তু দেখি না। মানে তারপর আমরা সবাই হয়ে গেলাম। এখানে আরেকটা কথা আমি যেটা বলি নাই, সেটা হলো গিয়ে যেটা বলে রাখি, রাজুকে যখন মানে বলতে অ্যাটাক করছিল, তখন সে কিছু কথা বলতেছিল এভাবে যে তোরা এখানে ফ্যাক্টরি দিছস, তোরা কোনো মিলাদ পড়াস নাই, তোর যে মালিক, তোর মালিককে আমি কঙ্কাল বানাবো, কারণ তোর মালিক কোনো মিলাদ দেয় না। এমনিতে আমার এই জায়গায় মানে এই জায়গাতে আমি অনেক ভর করে থাকি। মানে তখন সে বললো যে মিলাদ যখন আসলে তখন তোর মালিককে আমি খাইয়ে ফেলবো, তোর মালিক কেন মিলাদ দিল না, 6 মাস হয়ে গেল ফ্যাক্টরি চালাতেছে, তোরা কি কোনো লাভ করতে পারছস, শুধু লস করতেছস। এই ব্যাপার তারপর আমরা মানে দেখলাম যে এই ব্যাপারগুলো যে আসলে সিরিয়াস হইতেছে। তারপরে সমস্যার সমাধান হয়। তারপরে আমরা লাস্টে যখন কন্টিনিউ সাপ দেখতে থাকি, তারপরে এক সময় আমি এখান থেকে চলে আসি। পরবর্তীতে ওই ঘরের মধ্যে অনেকেই সাপ দেখেছে? হ্যাঁ, অনেকেই সাপ দেখেছে। আচ্ছা, এই ঘরের মধ্যে অনেকেই তারপরে এই ঘটনার পরে সাপ দেখেছে। এবং এই যে আমরা কিন্তু মানে আমরা একটা জিনিস, ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ, আমরা একটা জিনিস কিন্তু দেখি যে আমরা জানি যে মানে এই যে মানে মানুষ একটা এরকম ধরনের বিলিফই আছে যে মানুষ মারা যাবার পরে বিভিন্ন ধরনের ফর্ম নেয়। আগেও এরকম ধরনের একটা বিলিফ ছিল যে কেউ পাখির ফর্ম নেয়, কেউ বিভিন্ন ধরনের ফর্ম নেয়। এটা অনেক প্রাচীন কাল থেকে এরকম বিশ্বাস, এরকম অনেক কিছু মানুষের মধ্যে চলে আসছে। এবং আমরা ঠিক একইভাবে আরো এরকম ভূত ফিল্মও শুনেছি যে জিনের নাকি একটা ফর্ম হচ্ছে সাপ, কুকুর, সাপ, এগুলো নাকি জিনের ফর্ম। কি ঠিক বললাম তো? আচ্ছা, বিড়ালও, আমাদের মহিউদ্দিন ভাই এখানে আছেন এবং তিনি বলছিলেন যে বিড়ালও একটা ফর্ম। তবে সাপ, কুকুর, বিড়াল এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফর্ম, তো হতেই পারে এরকম কিছু একটা এরকম ধরনের ব্যাপার থাকতেই পারে। তো যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ছোট একটা বিরতিতে যাবো এবং বিরতি পরে আমরা যে আলোচনাটা বলেছিলাম সেই আলোচনা নিয়ে ফিরে আসছি। তো আমাদের সাথে থাকুন এবং জানিয়ে দিন যে কেমন লাগছে আজকের ভূত এফএম। এবং আমরা এটা কন্টিনিউ করতে চাই, যদি আপনাদের ভালো লাগে তাহলে কিছু কিছু ইনফরমেশন আপনারা পাবেন এখান থেকে। এনিওয়েজ, চলে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে এবং ফিরে আসবো একটু পরে। আমাদের সাথে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি, দ্য লাইভ উইথ গ্রাউন্ডিং ফর্ম। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আপনাদের সবাইকে আরো একবার জানিয়ে দিই যে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদেরকে ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং এছাড়াও আপনি যে ঘটনাগুলো জানেন সেই ঘটনাগুলো আমাদের কাছে পাঠাতে পারেন। আপনার চারপাশে এরকম অসংখ্য মানুষ রয়েছেন যারা বিভিন্ন সময় আপনাদের সাথে ঘটনা শেয়ার করেন এবং যাদের ঘটনা শুনতে আপনাদের ভালো লাগে। আপনারা ভূত এফএম শুনেন, সুতরাং অবশ্যই আপনারা জানেন যে কোন ঘটনাগুলো শুনতে সবারই ভালো লাগবে। সুতরাং সেই সমস্ত মানুষের কাছ থেকে ঘটনাগুলো আপনারা রেকর্ড করে আমাদের কাছে অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন। যারা দেশের বাইরে রয়েছেন তারা ঘটনা না লিখে সরাসরি দয়া করে অডিও ক্লিপ পাঠাবেন অথবা ঘটনাটা রেকর্ড করে পাঠিয়ে দেবেন আমাদের কাছে, আমরা সেটা প্রচার করব ইনশাল্লাহ। আর যারা আমাদের সাথে ফেসবুকে কমিউনিকেট করতে চান তাদেরকে ফেসবুকের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, www.facebook.com/radiofurti। এখানে গিয়ে আমাদের যে পোস্ট রয়েছে সেই পোস্টে আপনি কমেন্ট করতে পারেন, লাইক দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা সেটাই পারেন সেখানে গিয়ে করতে। এবং সেই সাথে আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের SMS করছে, দেখতে পাচ্ছি যে আমাদেরকে SMS করছেন মৌরি উত্তরা থেকে, SMS করছেন হার্টলেস নিলয় রাজশাহী থেকে, আমাদের SMS করছেন আদনান, আমাদের SMS করছেন কিরণ লালবাগ থেকে SMS করছেন, SMS করছেন আমাদেরকে এছাড়াও তাসনিম, এছাড়াও আমাদের খালেদ SMS করেছেন এবং আমাদেরকে বলছেন যে সব ঘটনা বিশেষ হয় কিন্তু স্বপ্ন সত্য হওয়ার ঘটনাগুলো
বিশ্বাস হতে চায় না, হয়তো সম্ভবত সেটা লিখে চেয়েছেন তিনি। সেটা তো আমিও ভাই বলতে পারবো না, তবে সত্যি কথা বলতে কি যে মানে যদি দুঃস্বপ্ন হয় তাহলে আল্লাহ না করুক যে কারো স্বপ্ন সত্যি হোক, মানে এটা আমরা চাই না। আর আমরা হচ্ছে আরো কিছু ঘটনা এখানে SMS রয়েছে, যেমন দেখতে পাচ্ছি শেফা আমাদের SMS করেছেন আমাদেরকে আপন সাহা SMS করেছেন আমাদের, যিনি টাউন হল থেকে কালকে এক্সাম রয়েছে তারপরে ভূত শুনছেন। মানে এটাতে আমি যেটা বলবো যে আপনার পরীক্ষা নিয়ে বেশি চিন্তা করা উচিত। এটা প্রথম কথা হচ্ছে যে পরীক্ষা তারপরেও কেন শুনছেন, আর দ্বিতীয় কথা হচ্ছে পরীক্ষা শুনছেন তারপরে সেটা উল্লেখ করছেন। ও মাই গড। জিহাদ আমাদের SMS করেছেন আমাদেরকে, নাজ SMS করেছেন আমাদেরকে ডন সিলেট থেকে, যারা মানিক আমাদের SMS করেছেন আমাদেরকে, শরীফুল সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে SMS এর নিয়মটা আমি একটু আগেও বলেছি, কিছুক্ষণ পরে আরো একবার জানিয়ে দিব। এবং আমি দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছেন, অনেকেই বলছে যে মেডিকেল কলেজের ঘটনা প্রচার করেন, ডাক্তারদের যে সমস্ত ঘটনা রয়েছে সেগুলো তিনি প্রচার করতে বলেন। অনেকে এটা খুব পছন্দ করেন, মেডিকেল কলেজের স্টোরি, যে বিশেষ করে লাশের ঘটনা, আরো অনেক কিছু। তো আমরা বলবো যে শুধুমাত্র সবসময় তো আমরা মানে সবসময় সবার সাথে যোগাযোগ করি এবং আমাদের অপেক্ষায় থাকতে হয়, কিন্তু আপনাদের পরিচিত অনেকেই রয়েছেন যারা ডাক্তার, যারা হয়তো ঘটনা শেয়ার করতে চান না বা অস্বস্তি বোধ করেন, আপনাদেরকে কনভিন্স করে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন কিন্তু। আচ্ছা, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে আশরাফুল ইসলাম লিখেছেন ফেসবুকে যে ভূত FM রক্স। আমাদেরকে এছাড়াও নবীন রহমান লিখেছেন যে তার কাছে অনেক ভালো লাগছে। মোহাম্মদ সোহাগ আহমেদ সোহাব আমাদের লিখেছেন যে স্টোরিগুলো অনেক ভালো লাগছে তার কাছে, আমাদেরকে ভূত FM শুনছি ভয় পাচ্ছি লিখেছেন আহনাফ তাহমিদ অর্ণব। আমার কাছে যে জিনিসগুলো আমরা আসলে আলোচনা করি ভূত FM, সেগুলো নিয়ে ভাবলে আসলে ভয় পাওয়ার মতো কথা। সেগুলো নিয়ে আমরা কি আসলে ভাবি? যদি না ভাবি তাহলে অবশ্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা এরকম অনেক কিছু শুনি। আপনার সামনে একজন মানুষ সারাদিন ধরে বকবক করে যাচ্ছে, আপনি অন্য কিছু নিয়ে ব্যস্ত বা আপনি ওটা নিয়ে ঠিক মাথার মধ্যে ঢোকাবেন না, তাহলে উনি কি বলছেন না বলছেন আপনার কিচ্ছুই আসে না এবং কিছুই আপনার মাথার মধ্যে ঢুকবে না। ভয় পেতে চাইলে আপনি যদি ভাবেন তাহলে অবশ্যই ভয় পাবেন, যারা বেশি ভাবে তারা বেশি ভয় পায়, দ্যাটস ট্রু। এবং আমাদেরকে আরো অনেকেই দেখছি যে ফেসবুকে বিভিন্ন পোস্ট পাঠাচ্ছেন, কমেন্ট করছেন। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। এবং অনেকে SMS পাঠাচ্ছেন, এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে আছেন এই খেলার মৌসুমে, এই সামনে রমজান এই মৌসুমে আছেন। অনেকে আবার আছেন যে আজকে রাতটা একটু মানে নিজের দলের খেলা বা এরকম দেখতে বা অন্যের মানে এনিমি যে সে সমস্ত টিমের খেলা দেখতে ভীষণ ক্লান্ত, আজকে একটু ঘুমিয়ে নিতে চাচ্ছেন, তারাও আমাদের সঙ্গে রয়েছেন। সো মানে ঘুম হারাম করে আজকে চাচ্ছি যে একটু ডিফারেন্ট কিছু আমরা আপনাদেরকে উপহার দিতে। আচ্ছা, আমাদের এখানে বাবু ভাই আছেন। আমরা ঘটনার জন্য না, আমরা যে জিনিস ভাবছি একটু ডিসকাস করবো আপনাদের সাথে, সেটা হচ্ছে যে খুব অদ্ভুত একটা ব্যাপার যে আমরা ভূতের ব্যাপারে কিন্তু বিভিন্ন সময় শুনে থাকি যে এক একজন মানুষ এক এক ধরনের জিনিস দেখে। কেউ দেখছে হয়তো বৃদ্ধ মানুষ, কেউ দেখছে একজন বৃদ্ধ মহিলা, কেউ দেখছে লাল শাড়ি পরা একজন বউ, কেউ দেখছে মানে পশু পাখি এরকম কিছু, কেউ দেখছে একটা অবয়ব, কেউ দেখছে 6 ফুট বা তার চাইতে লম্বা মানুষ, নানান রকমের জিনিস। তো এই জিনিসটা নিশ্চয়ই একটা কারণ আছে, তো কারণ ছাড়া তো এটা ঘটে না আসলে। এটার পেছনে নিশ্চয়ই কোনো একটা কারণ থাকতেই পারে, মানে সেটা প্রমাণিত সত্য না হলেও একটা ধারণা বা প্রচলিত একটা ধারণা তো অবশ্যই থাকতে হবে। থ্যাংক ইউ রাসেল ভাই। এই ব্যাপারটা আসলে যেটা হয় যে মানুষ আপনার বিভিন্ন রকমের জিনিস দেখে, এক একজন এক এক রকম। তো অ্যাকচুয়ালি যে যেটা দেখে সেটা কিন্তু খুব ভয় পায়। অ্যাকচুয়ালি এই যে জিনিসটা মোস্টলি যে জিনিসটা আপনার যে এন্টিটিসটা মানুষ এক্সপিরিয়েন্স করে সবই কিন্তু আসলে জিনের বিভিন্ন কাইন্ড, তাদের মধ্যে বিভিন্ন কাইন্ড আছে। তাদের মধ্যে আপনার মানে বেশিরভাগই যেটা জিনদের মধ্যে বেশিরভাগ কাইন্ডই মানুষের ব্লাড স্ট্রিমে চলে যেতে পারে, মানুষের ব্লাড স্ট্রিমের সাথে মিশতে পারে এবং তারা যে কোনো রূপ ধারণ করতে পারে। বলা আছে যে একমাত্র আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যে কোনো কিছুর চেহারা তারা ধারণ করতে পারে, যে কোনো জিন, মানে যারা আসলে ওই সিনিয়র জিন যারা, তারা পারে। তো যেটা হয় ওরা যখন একটা মানুষকে দেখে বা মানুষকে ভয় দেখাতে চাচ্ছে তখন যেটা করে তার ব্লাড স্ট্রিমে তারা ঢুকে তার আলটিমেট ফিয়ার সম্বন্ধে জানে। এবং সরাসরি এনকাউন্টার যখন হয় একটা জিনের সাথে, জিনিসটা হচ্ছে এরকম এনকাউন্টার বলতে যে ফেস টু ফেস হঠাৎ করে যে দেখাটা হওয়া, সেই সময় কিন্তু বেশিরভাগ টাইমে এনিমেলের রূপ দেখা দেয় তারা, বেসিক্যালি পশু পাখির রূপে। হ্যাঁ, কারণ খুব সুইফটলি তারা তখন একটা ট্রানজিশন ঘটায় এবং শান্ত মানে ওদের দেখা যাওয়ার কথা না, তারা অন্য ডিমেনশনে থাকে। বাট এটা কিন্তু অনেককেই বলি, অনেকে কিন্তু এই প্রশ্নটা আমাকেও করে যে বাবু ভাই কিভাবে করে এই জিনিসটাকে দেখা গেছে বা কিভাবে ছবিতে আসছে বা হাউ।
জিনদের মধ্যে প্রত্যেকটা কাইন্ড কিন্তু নিজেকে ইনভিজিবল করতে পারে না, ডিসঅ্যাপিয়ার হতে পারে না। তাদের মধ্যে কিছু কাইন্ড আছে যারা নাকি জাস্ট তাদের শেপ চেঞ্জ করার বা নিজেদের চেহারা চেঞ্জ করার ক্ষমতা আছে, বাট তারা ডিসঅ্যাপিয়ার হতে পারে না, তারা দৃশ্যত এবং তাদেরকে মারাও যায়। তো যেটা করে, হঠাৎ কারোর সাথে দেখা হলে তখন তারা দেখা যাচ্ছে তাদের পছন্দের রূপ যেটা, সেটা হচ্ছে কোন বিচ্ছু হতে পছন্দ করে, বৃশ্চিক। হ্যাঁ, কিন্তু আমি অনেকে আছে শুনেছি মানে কমন যে জিনিস সাপ তার চেয়ে বেশি হচ্ছে যেটা মহিউদ্দিন ভাই একটু আগে বললেন, বেড়াল। মানে এটা একটা কমন। এবং বেড়ালের মধ্যে অ্যাপিয়ারেন্সের মধ্যে কিন্তু একটা অদ্ভুত ব্যাপার রয়েছে। বেড়াল এবং বেড়ালের মধ্যে কালো বিড়াল। এবং আপনি জানেন অনেক অঞ্চলে যেমন বিশ্বাস করা হয় কোন কোন অঞ্চলে যেখানে মানুষকে বাঘ খুব একটা থাকে না, ওইসব অঞ্চলের কিন্তু মানুষরা বিশ্বাস করে, যাদেরকে কুসংস্কার জন্য বলে মানুষ, বলে যে ওই যে বাঘটা আসছে যে মানুষ খাচ্ছে, যেমন আপনি জিম করবেটের কাহিনী পড়লে অনেকগুলো পাবেন, লেখা আছে যে এই চিতাটাকে তারা বলছে কি এটা মানুষ না, মানে অরিজিনাল চিতা না, সে ছিল সামথিং। তো এটাও বিশ্বাস করে অনেকে। তো ওরা যখন মানুষের সাথে হঠাৎ করে এনকাউন্টার মানে সামনাসামনি হয়ে যায়, ফেস টু ফেস, তখন অনেকে আছে তার শেপ চেঞ্জ করে ফেলে। অ্যান্ড মোস্ট লাইকলি বেড়াল, দেন আপনার সাপ, বৃশ্চিক, কুকুর, কাক, এসব জিনিস হতে পছন্দ করে। এবং বাজ পাখি, জিনদের একটা স্ট্রঙ্গার কাইন্ডের খুব পছন্দের একটা চেয়ার হচ্ছে বাজ পাখি হওয়ার, এটা করে। এবং আমি অনেকের কাছে এরকম শুনেছি যে গরমের সময় ছাদে হয়তো মানে পেঁচাও হয়, এক্স্যাক্টলি, ছাদে এরকম দেখা যাচ্ছে হঠাৎ করে বেশ পাখি ওড়াউড়ি। আমার পেছনেই আমার ফ্যামিলিতে অনেকের কাছে আমি ঘটনা শুনেছি কিন্তু যে ছাদের ওপর এরকম পাখি কাছে এরকম দেখেছে, এই জিনিসগুলো আছে। বাট নট নেসেসারিলি যে সবগুলোই যে আপনার জিন বা কোনো কিছু তা না, বাট এরা পছন্দ করে এটা হতে, এই ধরনের রূপ নিতে। এবং কিছু কিছু এর মধ্যে আছে তারা এরকম হয়। এখন ব্যাপারটা আসলে বিশ্বাসের উপর, যে বিশ্বাস করে না তার কাছে এটা কোনো মূল্যই নাই কথাটা। হ্যাঁ, আসলেও মূল্য নাই। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যেরকম মাঝে মাঝে আমার এখনো কিছু কিছু ঘটনা শুনলে যেটা মনে হয় মাঝে মাঝে যে হ্যাঁ, আমি আসলে কিন্তু জানি না যে আমি যে ঘরটাতে রয়েছে সেই ঘরে যে বাথরুমটা রয়েছে, ওয়াশরুম যেটা রয়েছে, ওয়াশরুমের ওই পাশে কি আছে আমি জানি না। আমার মাঝে মাঝেই মনে হয় যে খুলে হয়তো অদ্ভুত কিছু একটা দেখলে তখন কি করবো। রাইট, অদ্ভুত কিছু দেখতেই পারি যে কোনো মুহূর্তে। আমি কিন্তু এই ভয়টা এখনো আমি পাই। রাইট। এবং একটা জিনিস কি, আপনার যে ফিয়ারটা এটাই কিন্তু ওরা কাজে লাগে, সেটাই। এবং এক সাইকোলজিস্টের আমি যেটা আমি হয়তো অনেক সময় এরকম চাইতে, আমার এটা একদম নিজের মতামত যে হয়তো আমি এরকম ভাবতে অনেক সময় নিজের বিপদ নিয়ে আসি। সেটাই সাইকোলজিস্টরা বলে আর কি আসলে। বাট বলে যে তুমি যা দেখতে চাচ্ছ সেটারই একটা অপটিক্যাল ইলিউশন তোমার হয়। বাট অ্যাকচুয়ালি কিন্তু সেটা সবসময় না। মানে যারা বিশ্বাস করে বা যারা এটা দ্বারা এফেক্টেড, সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে মানুষ যেটা ভাবে এই সমস্ত ক্ষেত্রে তাহলে সবসময় সেটাই ঘটতো, কিন্তু অনেক সময় উল্টাটা ঘটে। যেমন আমি বাথরুমে যাওয়ার চিন্তা করলাম, বাথরুমে আমার কিছুই হবে না, আমি ঘরে এসে বিছানায় শুয়ে আছি, ঘুমের মাঝখানে হঠাৎ রাতে ঘুম ভেঙে দেখলাম যে আমার খাটের পাশে কেউ দাঁড়িয়ে আছে। সেটাই। এবং রাসেল ভাই, এই এক্সপিরিয়েন্স কিন্তু আমি অতীতে ভূতে ফেমি বলেছি, এই ঘটনাগুলো আমার নিজের চোখে দেখা কিছু জিনিস, মানে এটাতে আমি অস্বীকার করতে পারি না। অন্যজনের কারো শোনাটা হয়তো আমি বুঝতে পারি সত্যি কি মিথ্যা, বাট নিজে যেটা দেখেছি সেটা তো অস্বীকার করে না। আমার এক মামার কাছে শোনা একটা কাহিনী, এবং উনি মিথ্যা কথা বলার লোকই না। এটা আমি ভূতের ফিল্মে আগে বলেছি যে উনি হঠাৎ করে মানে ওনার বাথরুম ছিল বাসার বাইরে আর কি, উঠান দিয়ে বেরোতে গেছে, তখন দেখে প্রায় 8-10 ফিট উঁচু একটা লোক হেঁটেই মাথা যাচ্ছে, ওর মাথা আসছে। ওনার মাথায় কিন্তু তখন 8-10 ফিট উঁচু লোক হিসাবে কিছু ছিলই না। উনি ফার্স্টে মনে করেছিলেন যে এটা ওনার শ্বশুর। সেটাই, মানে খুব নর্মাল রেগুলার একটা সিন, খুবই রেগুলার একটা সিন। রাইট। কিন্তু পরে উনি নোটিস করে যে বিশাল লম্বা, মানে ওই অ্যাজ ইউজুয়াল হাইট না। কিন্তু ওই যে জিনিসটা তার সামনে এসেছে, এটা কিন্তু ওনাকে ভয় দেখানোর জন্য এসছে। ওরা মানে মানুষকে ভয় দেখায় বিভিন্ন রকম করে, এবং মূল কাজটাই কিন্তু এটাই করে। পজেসটা কিন্তু মানুষকে করে কি, যার ভেতরের আপনার কাল্ব বা ভেতরের অন্তরটা দুর্বল, তাকে কিন্তু তারা পজেস করে। হ্যাঁ, সেটাই। মনের মধ্যে ভয় থাকলে সেই ভয়টা আরো বেশি লাগারই কথা। এবং একটা সময় এরকমও বিশ্বাস করা হতো যে মানুষগুলো যে কারণে আমরা দেখেছি যে ইজিপশিয়ানরাও একটা সময় দেখা যাচ্ছে ফ্যাব্রিকের সাথে নানান রকমের জিনিসপত্র দিত, যাতে হচ্ছে ওরা বিলিভ করতো এরকম ধরনের, যা হলে যে ওর সেই আত্মাটা বা সোলটা ওইটা ফিরে এসে ওদেরকে স্বাভাবিক জীবনে বিভিন্ন। এই জিনিসটা কিন্তু আমি একটু ডিসকাস করতে চাচ্ছিলাম রাসেল ভাই, ইজিপশিয়ানদের ব্যাপারটা। এবং এটা থেকে একটা জিনিস উঠে আসবে, এই যে অনেকে মানে অনেক এক্সপেরিয়েন্স করে যে একটা জায়গায় আপনার কেউ মারা গেলে সেখানে, যেমন দিনারও এরকম একটা কাহিনীর কথা বলেছে, সে শেয়ার করবে যে এসে মানে কেউ সামথিং কামস আপ,
আফটার সুইসাইডিং সামথিং লাইক দ্যাট, সুইসাইড কমিট করার পরে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। এবং সাধারণত আমি এটাও পড়েছি, মানে অনেকে বিশ্বাস করে এটা যে যদি আসে তাহলে ওই ফর্মটা নিয়ে আসবে, এবং যে সমস্ত কারণে সুইসাইড করতে হয়েছে সেই সমস্ত কেসগুলো সলভ করার চেষ্টা করবে। হয় ওই জিনিসটাই বলতে চাচ্ছি যে ইজিপশিয়ান যেটা ছিল ওদের এনশিয়েন্ট সিভিলাইজেশনে, ইজিপশিয়ানরা বিশ্বাস করত যে প্রত্যেকটা মানুষের সাথে তার একটা কা থাকে, এবং এই জিনিসটা কিন্তু আমাদের ইসলাম ধর্মে বলা আছে যে কারিন নামে একটা জিন মানুষের প্রতি অ্যাসাইন করা হয়, এবং এই কারিন কি করে একজন মানুষের সাথে আপনার সবসময় থাকে, প্রত্যেকটা মানুষের জন্য আমাদের কারিন আছে, এবং এদের এই দুষ্ট চিন্তা ভাবনা বা তাদের বাজে প্রভাব থেকে কাটানোর জন্য কিন্তু মানুষকে আকিকা দেওয়া হয়। রাইট, এটা থেকে মানে আমি একটু মহিউদ্দিন ভাইয়ের কাছে একটু যেতে চাই, একটু একটা কথা যেতে চাই, কারণ একটা খুব একটা অদ্ভুত টাইপের আমি একটা SMS পেয়েছি, যে SMSটা আমার মনে হয় উত্তর দেওয়াটা জরুরি। আপনার কাছে কি মনে হয় যে সাধারণত আমাদের একজন লিসেনার, তিনি হচ্ছেন জারিফ, তিনি লিখেছেন যে কোন জায়গায় সাধারণত জিন বা এই সমস্ত জিনিস বাসার কথা যদি আমরা ধরি, কোন কোন জায়গায় থাকার বেশি সম্ভাবনা থাকে? যদি কোন স্পিরিট, আমরা যাই বলি, আমরা ব্যাড স্পিরিট বলি বা যাই কিছু বলি না কেন, অশরীরী বলি, জিন বলি, ভূত বলি, যাই বলি না কেন, এটা বাসার কোন জায়গায় থাকার সম্ভাবনা বেশি? এখানে দুইটা বিষয় আছে। যে ভালো জিনগুলো আছে ওরা কিন্তু খালি রুম, যেটা আপনাকে স্টোরুম যেটাকে বলি, স্টোরুম থাকে, এবং যেগুলো বদ জিন আছে তারা যেমন ঝোপঝাড়, ছাদের উপর কিছু নোংরা আবর্জনা থাকে, বাথরুম যেখানে আবর্জনা খুব খারাপ অবস্থা সেইখানে। আর ভালো জিনিসগুলো ভালো জায়গাতেই, পরিষ্কার জায়গা যেগুলো রুম, নামাজ পড়া হয়, ওই জায়গাতেই এই ভালো জিনিসগুলো থাকে। আপনি যতগুলো মানে মোটামুটি মানুষ দেখেছেন তার মধ্যে সব থেকে কমন এরকম কোন জায়গা আছে যে জায়গাতে মোটামুটি থাকেই? আমি যেগুলো দেখেছি ম্যাক্সিমাম কোন জায়গায়? ম্যাক্সিমাম আমি গাছের ইয়েতেই পাইছি। এটা আমিও অবশ্য পড়েছি, সুপারি গাছ, তাল গাছ, এই গাছের মধ্যে সবচেয়ে বেশি। ঝোপঝাড় যেগুলো, বট গাছ, হ্যাঁ, গাছের মধ্যে সবচেয়ে বেশি বসবাস করে। আচ্ছা, ওকে ওকে, আমিও সেটাই পড়েছি যে আপনি হচ্ছে অনেক সময় এরকম পরিত্যক্ত বাসা বা এরকম, এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে সেই বাসার সাথে সম্পৃক্ত কেউই হয়তো সেই জায়গাটাতে আছে, এরকম বিশ্বাস করা হয়ে থাকে আর কি। বা আপনি যদি বলেন যে আপনি যেটা বলছিলেন যে জিন বিভিন্ন ফর্ম নেয়, তাহলে হয়তো ওই ফর্ম নিয়েই সে ওখানে অবস্থান করে। সেটা যে ওই যে আত্মহত্যার কেস যেটা, এবং যেটা যে বাসা, সেই বাসায় অপরিচিত লোকের চাইতে একটা মৃত মানুষ যিনি মারা গেছেন তার ফর্ম নিয়ে যদি কোনো জিন ওই করে অবস্থান করে এবং কিছুদিন পর সেই মানুষটাকে যদি কেউ দেখে, সেটাই যে কেউ ভয়ার জীবনে কোনোদিন ওই পথে যাবে না। তারা চাই মানুষকে ওই রাস্তা থেকে সরিয়ে দিতে এবং মানুষকে ওই বাজে জিনিসটাকে আপনার রিকল করাতে পারবে। আমি জানি না যে আপনাদের কারোর সাথে এরকম ঘটনা ঘটেছে কিনা, আমি জানি না, এটা আমার একদম পুরোপুরি ভুলও হতে পারে। অনেক সময় অনেকেই বলে থাকেন যে একটা মানুষ মারা গেছে, তাকে হঠাৎ করে নাকি সে রাস্তায় দেখেছে, বলে তো অনেকেই বলে রিক্সায় করে চলে গেল, আমার সামনে দিয়ে গেল, আমি একদম সামনে রাস্তা ক্রস করতে দেখলাম, আমার সামনে দিয়ে গেছে, এরকম ধরনের কথা কিন্তু অনেকেই আমাকে বলে। এরকম অনেকেরই আছে, অনেকেই বলে। এবং অনেক সময় এটার বিভিন্ন তত্ত্ব আছে রাসেল ভাই, এটা মানে সবকিছু শুধু জিন না, মানে অনেক কিছু আছে, সেটা অন্য প্রসঙ্গে সে আলোচনা আমরা যাচ্ছি না, কিন্তু এরকম জিনিস অনেক ক্ষেত্রেই অনেকেই দেখে থাকে যে এরকম ধরনের ঘটনা ঘটে, যে একদম আমার চোখের সামনে গেল, আমি নিজের চোখে কিভাবে অবিশ্বাস করবো। আমার মা যেরকম বলতেন যে হ্যাঁ, তিনি তার বোনকে একদম যে ক্লোজ, সবচেয়ে বয়সে কম, তিনি মারা যাওয়ার পর যেরকম রেগুলার দেখতে পেতেন, এরকম আমার সামনে দাঁড়িয়ে আছে। এবং ওই জিনিসটা কিন্তু ঘটায় বেশিরভাগ রাসেল ভাই, এই যে পছন্দ মানে তার মানে নিজের পরিচিত মানুষকে দেখে, এটা কিন্তু তার কারিন ঘটায় বেশিরভাগ। এবং আপনি যেটা বললেন যে অনেকের যে হচ্ছে কমজোরি মানুষ, সে যেমন ভয় পায়, আবার যার হচ্ছে একটু শক্ত, সে খুশি হয়, সে খুশি হয় যে আমি দেখলাম, এরকম ধরনের একটা ব্যাপার ঘটে। এই ঘটনাটা, কাজটা সম্পূর্ণ ঘটায় সেই কারিন জিনটা, মানে তার প্রত্যেক মানুষের সাথে জিন থাকে, সেই জিনটাই কিন্তু এই জিনিসটা ঘটায়, সেই দেখা দেয়। এবং কেউ আত্মহত্যা হলেও সেখানে একই জিনিসটা সে রিপিট করে, অ্যাকচুয়ালি সে মিস করে, কিন্তু সে যার সাথে ছিল তাকে সে মিস করে, এবং মিস করার কারণে কিন্তু জিনিসগুলো সে ঘটায়, সেটাই। এবং এটার সাথে আরেকটা জিনিস সম্পৃক্ত আছে, কি বলবো, হ্যাঁ বলেন প্লিজ। যেটা হচ্ছে যে অনেকে বলে যে, অনেকে বিশ্বাস করে যে, বলে যে আমার পুনর্জন্ম হয়ে গেছে, রাইট? এইসব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, ওই কারিন যেটা করে, সে অতীতে যার সাথে ছিল সে নতুন কারো প্রতি অ্যাসাইন হয়, তখন সে কি করে, পুরানো জনের স্মৃতি নতুন জনকে দেখানো শুরু করে, তার স্বপ্নে, তার ড্রিমে এসে তাকে কিছু রিকল দেয়, কিছু মেমোরি দেয়,
এবং সেটাতে সে মনে করে যে আমার অতীতের এগুলো মেমোরি কেন মনে পড়ছে, এবং অনেকের কাছে এরকম মনে হয় যে আমি এই জায়গায় ওই যে ডিজাভু টাইপের হয়, অনেক কিছু হয়। এবং অনেক সময় অনেকের মধ্যে, আপনার মধ্যে হয়তো কোনো সময় হচ্ছে যে একটা জায়গায় আপনি আসলেন, সেই জায়গায় এসে আপনার মনে হয় সেই জায়গাতে আমি আগিয়ে এসেছি, সবকিছু এরকম পরিচিত লাগছে কেন। বা অনেকের কাছে আমি খুব অদ্ভুত কিছু জিনিস শুনেছি যে কোনো একজন মানুষ একটা শহরে ঢুকলো, নতুন শহরে ঢুকে সে চারিদিকে তাকিয়ে বললো কি এই শহরটা না কয়েকশো বছর আগে কেমন ছিল আমার মনে পড়ছে, কেমন এরকম ছিল, এটা কি এখানে এরকম ছিল, এখানে কি এরকম ছিল। এটা কিন্তু তার সাথে যে জিনটা আছে সেটাই কিন্তু বিভিন্ন ব্যাখ্যা থাকতে পারে। হ্যাঁ, সে আমি সব ধরনের মতবাদকে ধরে নিচ্ছি যে ঠিক আছে, যার যেটা বিশ্বাস করতে চান সেটা বিশ্বাস করতে পারে। বাট জিনিসটাগুলো খুব অদ্ভুত, এগুলো কিন্তু ঘটছে অহরহ। তারপরেও আমরা অনেক কিছু দূরে সরিয়ে দিয়ে আমরা বিশ্বাস করতে চাই না, আমরা ভাবতে চাই না, অনেক কিছু আসলে আমরা ভাবতে চাই না। সেজন্য আমরা একটা ঘটনা শুনি, অনেক কথা বলেছি। দিনার আছে আমার, এবং দিনারকে অনেক ধন্যবাদ যে আজকে মহিউদ্দিন ভাইকে অনেকেই বলছিল বারবার করে নিয়ে আসতে, এবং দিনার হেল্প করেছে আজকে সেটা নিয়ে আসছে, এবং সেও একজন এসছে। এবং এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করছিলাম তার সাথে নাকি ওর ঘটনাটা একটু কানেক্টেড, সো আমরা সেই ঘটনাটা একটু শুনে ফেলি। অনেকক্ষণ তো কথা হলো, দিনার আমি ঘটনা শুনি আপনার। এই ঘটনাটা কোথায় ঘটেছিল? ধন্যবাদ আসলে আপনাকে। আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা হচ্ছে আমাদের লালবাগেরই একটা এলাকা, সেটার নাম হচ্ছে আতশখানা, মানে সেখানকার একটি ঘটনা। আমি সরাসরি আসলে আমার ঘটনায় চলে যাই। ঘটনাটি বেসিক্যালি আমি আমার ফ্রেন্ড বাপ্পির আঙ্কেল তোফায়েল আহমেদ, ওনার মুখ থেকে শুনি। তো ওনার আজকে আসার কথা ছিল রাসেল ভাই, তো উনি একটা কাজের কারণে আসলে খুব ভালো হতো, আমরা মনে হয় নেক্সট টাইম তাকে আশা করব। জি রাসেল ভাই ওনাকে নেক্সট কোন উইকে ওনাকে নিয়ে আসবে ইনশাআল্লাহ। তো ঘটনাটি যেটা ঘটে সেটা হচ্ছে ওনার ছোট ভাইয়ের সাথে একটা ঘটনা ঘটে। তো রাসেল ভাই আমি আপনাকে আগে বলেছি যে আমাদের এলাকায় কিন্তু একটা শ্মশান রয়েছে লালবাগের দিকে। তো যে এটা হচ্ছে 2002 বা 3 দিকে একটি ঘটনা। আচ্ছা। তো উনাদের যে বাসাটা হচ্ছে ওটা আমাদের আতশখানার মধ্যে সবচেয়ে পুরাতন বাসাটা হচ্ছে উনাদের বাসা। আচ্ছা। এবং উনি খুব মানে ফ্যামিলিয়ার একজন পার্সন আমাদের মহল্লাতে, তাদের ফুল ফ্যামিলিটা হচ্ছে খুবই ফ্যামিলিয়ার। আচ্ছা। তো ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে উনাদের বাসায় একদিন সন্ধ্যায় কারেন্ট ছিল না, তো উনারা সব কাজিনরা সবাই একসাথে থাকতেন এক বাসায়। তো উনারা ছাদে গিয়ে জাস্ট টাইম স্পেন্ড করতেছিল, তো সবাই লুডো খেলতেছিল, কেউ ক্যারাম খেলতেছিল। তো এরকম একটা সময় 11টা সাড়ে 11টার দিকে কারেন্ট চলে আসে। তো তোফায়েল আহমেদ যিনি আমার বাপ্পি ফ্রেন্ডের আঙ্কেল, তো উনি ওনার রুমে চলে আসেন। তো রুমে চলে এসে যে যার মতো রুমে চলে যায়, তো উনি এসে ঘুমিয়ে পড়েন। তো তখন ছাদে ওই তোফায়েল আঙ্কেলের ছোট ভাই প্লাস তার কিছু কাজিন তারা উপরেই ঘুমিয়ে পড়ে। তো উনি যখন ঘুমিয়ে পড়ে ঠিক ফজরের নামাজের সময় উনার খুব চিল্লাচিল্লিতে ওনার ঘুম ভাঙে। আচ্ছা। তো উনি ঘুম ভাঙার পর যেটা শুনতে পান সেটা হচ্ছে এরকম যে ওনার যে ছোট ভাইটা রয়েছে, তো সবাই বলতেছে যে ও মানে বিষ খেয়েছে, মানে সুসাইড করেছে সে। তো এটা শুনে উনি খুব হতবাক হয়ে যায়, কারণ ওনার ছোট ভাই ওই রকম ছিল না, সে যে এরকম কোন একটা অ্যাক্সিডেন্ট করার মতো মানুষ ছিল না। তো যাই হোক, তাদের ফ্যামিলি যেটা একটা ওয়েল রেপুটেশন ছিল, তো তারা মানে আর কাউকে জানাজানি না করে তারা সবাই ছাদে চলে যায় দেখার জন্য। তো তারা ছাদে গিয়ে যখন রাসেল ভাই তার ছোট ভাইকে দেখে, তো তার বিবরণটা এমন ছিল যে সবাই বলতেছিল যে বিষ খেয়েছে। সেটা হচ্ছে যে তার মুখ দিয়ে মানে ফোম টাইপ লিকুইড বেরোচ্ছিল। তো এতে অনেকে ধারণা করে নেয় যে হয়তোবা সে বিষ খেয়েছে। তো তারা চিন্তা করে যে তাকে হাসপাতালে নিতে হবে। তো আমাদের ওইখান থেকে সবচেয়ে কাছে হচ্ছে মিডফোর্ড হসপিটাল। তো ওনারা চিন্তা করে তাকে ওখানে নিবে। তো যেই তারা 2-3 জন মিলে তাকে মানে ধরে কোলে নিতে চায়, মানে উঠিয়ে নিচে নামাবে, তখন তার বডিটা এরকম ছিল যে মানে খুব শক্ত একটা বডি ছিল, যে তাদের কাছে মনে হচ্ছিল যে তারা মানে খুব ওয়েটের কোনো কিছুকে মানে ক্যারি করার চেষ্টা করতেছেন। তখন কিন্তু রাসেল ভাই তারা 3-4 জন মিলে কিন্তু তাকে তুলতে পারতেছিল না। কিন্তু তার ভাইয়ের যে স্বাস্থ্য ছিল সেটা মোটামুটি শুকনো ছিল। তো যাই হোক, তখন যেটা হয় যে তখন এলাকার মসজিদ, যেটা ওই আতশখানা একটা মানে মসজিদ আছে, সেটা হচ্ছে দৌলতী বাজার জামে মসজিদ। তো সেখান থেকে নামাজ শেষ করে উনাদের এলাকারই এক বড় ভাই মাওলানা মাসুম যিনি, তো উনি ওনাদের বাসায় আসেন। তো বাসায় এসে উনি পুরো ঘটনা শুনেন যে এরকম। তো ওনারা 2-3 জন মিলে আরো কিছু লোক যোগ হয়। তো তখন তারা তাকে ছাদের থেকে ধরে মানে নিচে নামাতে থাকেন। তো তাদের বাসার সিঁড়িটা ছিল খুবই সরু। তো সরু থাকার ফলে যে তাকে নামানোর সময় খুব কষ্ট হচ্ছিল। বাট তার নামানোর একটা পর্যায়ে যেটা ঘটে যে কোন একটা কারণে হয়তোবা তার ভাইয়ের মানে কোন একটা হাতের কোন মানে কনিষ্ঠ আঙ্গুলের নখে কোনো চাপ পড়ে। তো তখন যেটা ঘটে রাসেল ভাই সেটা হচ্ছে তখন কিন্তু তাদের সাথে অনেকজন লোক ছিল, তাদের কাজিনরা ছিল, প্লাস তোফায়েল আহমেদ যিনি উনি ছিলেন। তো তার ভাই সঙ্গে সঙ্গে সেখান থেকে মানে উনি লাফ দিয়ে দাঁড়িয়ে যায়। তো লাফ দিয়ে দাঁড়িয়ে যাওয়ার পর তার ব্যাপারটা ছিল এরকম যে তোরা আমাকে কোথায় নিচ্ছিস। তো এটা রাসেল ভাই যখন সে বলে তোফায়েল আঙ্কেলের ছোট ভাই, তখন মোটামুটি প্রায় সবাই ভয় পেয়ে যায়। তখন মাওলানা
তখন মাওলানা মাসুম যিনি ছিলেন, তো উনি তখন মানে কিছুটা গেস করতে পারেন যে এটা হয়তোবা অন্য কোনো কারণে হচ্ছে, হয়তোবা প্যারানর্মাল কোনো রিজন হবে। তখন তিনি আর দেরি না করে ওকে জাস্ট একটা রুমের মধ্যে নিয়ে আসেন। তো রুমের মধ্যে নিয়ে আসার পর উনি কিছু দোয়া দুরুদ পরে তাকে ফু দেয়। তো ফু দেওয়ার পর উনি তোফায়েল আঙ্কেলের ছোট ভাইয়ের হাতের কনিষ্ঠ আঙ্গুলের নখটা চেপে ধরে তাকে কিছু কোশ্চেন করা শুরু করে। তো কোশ্চেন করার একটা পর্যায়ে তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি কে এবং তুমি কোত্থেকে আসছো। তখন রাসেল ভাই তোফায়েল আঙ্কেলের ছোট ভাই যেটা রিপ্লে করে, সেই রিপ্লেটা ছিল খুবই উইয়ার্ড। সে যার পরিচয় দিচ্ছে এবং যার নাম বলছে সে হচ্ছে ঠিক তাদের বাসা থেকে 2-3টা বাসার পরে একটা এলাকার নাম হচ্ছে গোয়ালটুলি। সেখানটায় মানে অনেকে হয়তো চিনবেন যে আমাদের এলাকা ফেমাস একজন মাঠা বিক্রি করেন একজন লোক, তার বাসাটা পাশের বাসা। তো ওই জায়গার অ্যাড্রেসটা দেয় এবং দিয়ে ওই বাসারই একজন লোকের নাম বলতেছে, যে লোককে কিনা যে মাওলানা মাসুম যিনি ছিলেন তার এজ তখন 35 or 40 হবে। তো উনি যখন 10 কি 12 বছর বয়স ছিল, ওনারা তখন ওই লোককে দেখছেন ওনাদের এলাকায়। এবং তখন উনি আসছিলেন বেসিক্যালি কলকাতা থেকে, উনি এখানে এসে বসবাস করতেন। তো উনি যখন মানে তার নাম শুনেন তো উনি খুব হতবাক হয়ে যায় যে এটা তো সম্ভব না, কারণ এই লোক উনি যার পেরিচ্ছে নিজেকে, ওই তোফায়েল আহমেদের ছোট ভাই, এই লোক ঠিক প্রায় যুদ্ধেরও 25-30 বছর আগে কোন একটা কারণে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে দেয়, সে সুসাইড করে মারা যায়। তো এটা শুনে সবাই খুব ভয় পেয়ে যায়। তো উনি তখন জিজ্ঞেস করতে থাকে তো এটা তো সম্ভব না, তুমি কে ঠিক করে বলো এবং তুমি কোত্থেকে আসছো ঠিক করে বলো এবং ওর উপর কেন আসছো। তখন সে রাসেল ভাই আবারও একই কথা রিপিট করে, কিন্তু তার রিপিট করাটা ছিল হচ্ছে যে মানে ওনারা কিছুটা যেটা বুঝতে পারে সেটা হচ্ছে যে উনি কলকাতায় যে বাংলা ভাষাটা যেভাবে ব্যবহার করা হয় শুদ্ধভাবে, উনি ওই টোনে রিপ্লাই দিতেছিল। তখন উনি কিছুটা বুঝতে পারেন। তো তখন উনি এক্সোসিজমে যেটা বলেন যে ওই যে জিনিসটা তার উপর ভর করে সেটা জাস্ট এতটুকু বলে যে উনি যে বাসার কথা বলতেছেন, যে বাসায় ওই নামের লোকটা সুসাইড করে, তো ওই অশরীরটা বলে যে আমার বাসাটা বেসিক্যালি হচ্ছে ওইটা, আমি ওই বাসায় থাকি, আর এই পাকেলদের বাসার যে ছাদটা এই বাসাটা থাকেন। এবং উনি বলেন যে উনি আমলিগোলার দিকে একটা বাসাতে থাকেন এবং উনি যেটা বলেন যে এই 3টা বাসাতেই আমি থাকি এবং আমি এখানেই থাকবো। তো এটা শুনে সবাই খুব ভয় পেয়ে যায়। তো তখন ওই মৌলানা মাসুম যিনি ছিলেন, তো মাসুম ভাই ওনাকে বলেন যে আচ্ছা ঠিক আছে, আপনি কিভাবে ওর থেকে যাবেন, ও ভুল করে ফেলছে কোন একটা কারণে। তখন তার ভিতরে যে অশরীরটা বলে যে সে ছাদে কোন একটা ভুল করে এবং ভুল করার কারণেই সে তার উপর তার দ্বারা প্রজেস্ট হয়। তো তখন তাকে যেটা মানে তাকে তাড়ানো হয়, যেটা বলে যে সেটা হচ্ছে এরকম যে ওনাদের বাসায় সন্ধ্যার পর থেকে নিয়ে ফজরের নামাজের আগ পর্যন্ত কেউ আর বাসার ছাদে যেতে পারবে না। তো এই ঘটনা রাসেল ভাই যখন ঘটে তো মোটামুটি অনেকে জানে। তো যে ফ্যামিলি মেম্বারটার কথা উনি বলেন যে যার রূপের কথা উনি বলতেছেন যে আমি ওই মানুষটা এবং এই ভর করছি, তাদের ফ্যামিলি মেম্বার ওই ব্যাপারটা শুনে। তো আসলে এটার পর যেটা শুরু হয়, এই ঘটনাটা শেষ হওয়ার পর আপনার ওই আতশখানার দিকে, সেটা হচ্ছে যে ওই মহল্লার সবাই কিন্তু একটা মানে উইয়ার্ড একটা কান্নার শব্দ শুনতে পেত তার কিছুদিন পর থেকে। এবং কান্নার শব্দটা এমন ছিল যে কাউকে যদি টর্চার করা হয় বা সে যদি কোনো মানে আঘাত পায়, তো আঘাত পাওয়ার সময় যেরকম কান্না হয়, তো ওইরকম একটা কান্নার শব্দ কিন্তু ভেসে আসতো, যে উইসপারের মতো। তো মানে কোথা থেকে আসছে এটা কিন্তু কেউ গেস করতে পারতো না। তো আতশখানার ওই দিকটা যে কেয়ারটেকার ছিল, তো তারা প্রথম দিকে এটাকে খোঁজার চেষ্টা করছে, প্লাস এলাকারও অনেকে ছিল মানে এই আওয়াজটা কোত্থেকে আসে মানে প্রতিদিন রাতেই। তো কিন্তু তখন নাইট গার্ড যে ছিল এবং এলাকার যারা ছিল তারা অনেক খোঁজাখুঁজির চেষ্টা করে, কিন্তু তারা মানে সেখানে কাউকে পায়নি। আর সবচেয়ে বড় কথা যে ওনাদের এখানকার নাইট গার্ডরাও পর্যন্ত ওনাদের রাস্তায় আর মানে পাহারা দিত না। এবং রাসেল ভাই এটা শুধু যে ওনাদের বাসাটার ওইখানটায় ঘটতো সেটা না, কিন্তু উনি যে 3টা বাসার কথা স্পেসিফিক ভাবে বলে গেছেন যে ওনার বাসা ঠিক ওই 3টা বাসার সামনেই এই কান্নার শব্দগুলো শোনা যেত। এবং এটা রাসেল ভাই লাস্ট 2 কি 3 বছর হবে যে এটা আর এখন শোনা যায় না। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ দিনার। আমরা আরেকবার একটু মাহিদুর ভাইয়ের কাছে যাবো। আমাদের সবারই আলাদা আলাদা মতামত রয়েছে, মানে এটা, এবং আমি সবগুলোকে রেসপেক্ট করে বলছি যে যার যে মতামত রয়েছে, যার যে বিশ্বাস রয়েছে, সেই বিশ্বাসের সাথে আমাদের কোনো ধরনের কোনো দ্বন্দ্ব নেই। বাট আমি শুনি যে মাহিদুর ভাই এইটা কিভাবে বলবেন, যে আমাদের একজন SMS করে একটা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটা একটু উত্তরটা আমি জানতে চাই। সেটা হচ্ছে নির্জন আমাদের আজিমপুর থেকে বলেছেন যে আমার আব্বু মাঝে মধ্যে স্বপ্নে মৃত মানুষের সাথে কথা বলে, কেন? স্বপ্নে মৃত মানুষের সাথে কেন দেখা হয়, আপনার কি মনে হয়? না, এটা খুব ভালো জিনিস। এটা ভালো জিনিস কেন বলছেন? এটা ভালো জিনিস, ভালো জিনিস এই জন্য যদি আলোচনাটা খুব ভালো হয়, আলোচনাটা কি বলে, কথাটা কি বলে, মৃত ব্যক্তিটা তাকে কি বলতে চায়, যে তুমি আমার কাছে আসো না দুনিয়ার কোনো কিছু কথা বলে,
কথাটা জানতে হবে যে ওনাকে মৃত ব্যক্তিটা কি বলে। ওনাকে যদি বলে যে তুমি আমার কাছে চলে আসো, তাহলে অবশ্যই তার এখানে চলে যেতে বলতেছে, যে তার প্রিয় জিনিস ওকে আর দুনিয়াতে থাকতে হবে না, তুমি আমার কাছে চলে আসো। আর যদি অন্য কোনো কিছু বলে, তাহলে সেটা কি বলে, কথাটা কি বলে, এটা জানতে হবে আমাকে। ওকে ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু কেন দেখে এটা, মানে এটা 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 ভালো, মানে কি এটা কেন দেখে, মানে এটার কি কোনো ব্যাখ্যা আছে? হ্যাঁ, এখানে ভালো বলে ভালো এই জন্যই যে হয়তো তার কোনো বিপদ যদি আসে। কিন্তু কেন দেখছে সে স্বপ্নে? সে এই জন্য দেখে তার প্রিয় মানুষটা, যে ব্যক্তিটা মারা গেছে, হয়তো তার খুব কাছের খুব প্রিয় মানুষ, তার কোনো ভালো জিনিসের জন্য তাকে দেখা যাচ্ছে স্বপ্নে। ওকে, তার ভালো জিনিস। আমার মনে হয় যে নির্জনা আপনি আপনার উত্তর পেয়ে গেছেন, এবং সেই উত্তরটা আমি দিলাম। আমাদের এখানে মাইনুদ্দিন ভাই আছেন, হাফেজ মাইনুদ্দিন, এবং তিনি আপনাদেরকে সেই উত্তরটা দিলেন। ওকে, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও আপনাদের কাছে ফিরে আসবো। তার আগে কিছু SMS এবং কিছু জিনিস পড়ে ফেলতে চাই। কাজী আল আমিন ফেসবুকে লিখেছেন, হাই ভূত এফএম। আমাদেরকে আকাশ সর্দার লিখেছেন যে এই নিঝুম রাতে ভূত এফএম শুনছি, অ্যান্ড আমি সত্যি আপনাদের প্রতি অনেক বেশি থ্যাঙ্কফুল এই জন্য যে আপনারা এত রাত করে আমাদের সাথে রয়েছেন। শ্মশান ঘাটের কাহিনী শুনতে চান রূপকথার রাজকুমার। আমি সবারকে আহ্বান জানালাম আপনার এই চাওয়ার প্রতি সহানুভূতি দেখানোর জন্য। আমাদেরকে এছাড়া আশরাফুল ইসলাম SMS করেছেন, এবং SMS না, ভূত এফএমে লিখেছেন, এবং আমাদেরকে এছাড়াও লিখেছেন, এখানে দেখতে পাচ্ছি আরিফ রব্বানি, এছাড়া আমাদের এখানে লিখেছেন ফারহান ফারাবি, এছাড়া আমাদের এখানে লিখেছেন রেজওয়ান হক, এবং আমাদেরকে এখানে লিখেছেন মিম খান সহ আরো 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 অনেকে ফেসবুকে কিন্তু কমেন্ট করেছেন। আপনি যদি করতে চান তাহলে চলে যান www.facebook.com/রেডিও ফুর্তি। রেডিও ফুর্তি স্পেলিংটি হচ্ছে RADIOFOORTI। গিয়েই দেখুন সেখানে ভূত এফএম এর একটা পোস্ট রয়েছে, সেই পোস্টে গিয়ে আপনি লাইক দিয়ে আপনার কমেন্ট করতে পারেন, এবং আমার মনে হয় যে এটা অনেক ভালো একটা ব্যাপার যে আপনি আপনার মতামত এখানে জানানোর একটা সুযোগ পাচ্ছেন। ওকে, এছাড়াও আপনি কিন্তু আমাদের ইমেল করে আপনার ঘটনা পাঠাতে ভুলবেন না। আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার পরিবারের কারো কাছ থেকে শোনা, আপনার খুব কাছের মানুষের, বিশ্বস্ত মানুষের কাছ থেকে শোনা ঘটনাগুলো আমাদের কাছে লিখে পাঠান। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ অবশ্যই এই ফোন নাম্বারটিতে আমরা কন্ট্যাক্ট করে আপনাদের পাবো, রিং করে আমরা আপনাদেরকে পাবো, এবং সেরকম ধরনের একটা ফোন নাম্বার দিয়ে আমাদের কাছে আপনি ইমেল পাঠিয়ে দিতে পারেন। আমরা পরবর্তীতে অবশ্যই আপনার ঘটনা সিলেক্ট হলে সেটা যোগাযোগ করবো আপনাদের সাথে। আর সেই সাথে যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা অডিও ক্লিপ পাঠাতে পারেন। যারা দেশে রয়েছেন তাদের কাছে অনেকেই আছেন যে একটু মুরব্বী যারা, তারা অনেক সুন্দর করে ঘটনা বলতে পারে, কিন্তু এত রাতে হয়তো তারা স্টুডিওতে আসবেন না। সো তাদের কাছ থেকে ঘটনা কিন্তু আপনি আপনার মোবাইল ফোন দিয়ে রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, যিনি খুব চমৎকার করে ঘটনা পাঠাতে পারেন, ঘটনা বলতে পারেন বলে আপনার বিশ্বাস। আমাদের অনেক অনেক হেল্প হবে, এবং আমি আশা করছি যে আমাদের এই আহ্বানে আপনারাও সাড়া দেবেন। এবং সেই সাথে একটা জিনিস ভুলবেন না যে আমরা কিন্তু খুব রিসেন্টলি, আমরা মানে খুবই দ্রুত আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা ভূত এফএম নিয়ে যাব আপনাদের কাছে। সেটার প্রক্রিয়া খুব জোরে সোরেই চলছে। সেটার প্রক্রিয়া আর অল্প কিছুটা বাকি রয়েছে, সেটা হলেই আমরা দেখবেন যে ভূত এফএম আপনার কাছাকাছি কেউ পৌঁছে গেছে। ওকে, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, এবং বিরতিতে কিছু SMS করতে হবে। SMS করছেন অনেকেই, আমি দেখতে পাচ্ছি আরুষ আমাদের SMS করেছে, আরুষা আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন। আমি প্রায় আমার নানিকে দেখি। আমাদেরকে দিলশাদ লিখেছেন যে আমাদেরকে লিখেছেন, দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লিখেছেন কল্পনা খিলক্ষেত থেকে আমাদের সাথে আছেন এখানে। এছাড়া আমাদের সাথে রয়েছেন শহীদ সারওয়ার, আমাদের সাথে রয়েছেন জাকিয়া এবং ফারাজ আজিমপুর থেকে। আমাদের সাথে তৃষা 33 রয়েছেন, এবং তিনি বলছেন তার মেসেজটা এবং তিনি বলছেন তার খুব খারাপ অবস্থা, রাতে ঘুমাতে পারেন না, ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। এটার কোনো মুক্তির উপায় আছে কিনা, যে ভয়ঙ্কর স্বপ্ন না দেখতে থাকার কোনো ব্যাপার আছে কিনা, যে ভয়ঙ্কর স্বপ্ন দেখতে হলে আসলে অনেকেই দুঃস্বপ্ন দেখেন, এটা কোনো আপনার কাছে কোনো ব্যাখ্যা আছে যে কেন দেখেন বা এরকম কিছু? বা এখানে উনি সারাটা দিন যদি কোনো ছবি দেখে, বই পড়ে, কেউ বই পড়তে অভ্যস্ত, কেউ ছবি দেখে অভ্যস্ত, বা এটা নিয়ে গল্প করতে অভ্যস্ত আছে, কারো মুখ থেকে শুনতেছে, এটা নিয়ে যদি সারাক্ষণ সেন্স তার কাজ করে, সেটা তো সাইকোলজিক্যাল ব্যাপার। কিন্তু এমনিতে স্বপ্ন, এই দুঃস্বপ্ন দেখার বন্ধ করার কোনো উপায় আছে? বন্ধ করার উপায় যে উনি যখন রাত্রে ঘুমাবে
আপনার কয়েকটা সূরা পড়ে ঘুমালে এই আপনার আর কিছুই হবে না। আচ্ছা, ওকে, তাহলে সেটা অন্য। সূরা পড়ে ঘুমালেই। আচ্ছা, সেটা অনেকেই অবশ্য বলেন যে অনেকে বলেন যে আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে পারেন। আয়াতুল কুরসি পড়ে ঘুমালেই দুঃস্বপ্ন। অনেকেই বলেন সেটাই এবং এবং সেটাই মানে আমার মনে হয় যে যতক্ষণ পর্যন্ত আপনার ফেইথ রয়েছে, আপনার এবং যতক্ষণ পর্যন্ত আপনি মনে প্রাণে শক্ত, ততক্ষণ পর্যন্ত আপনি সেফ। এবং সেই সাথে আপনার অবশ্যই যদি এরকম সমস্যা হয় তাহলে সেই জিনিসটার প্রতি বেশি গুরুত্ব দেওয়াটা ঠিক হবে না, যেটা উনি বলছেন শুরুতে। আমাদের কাছে এছাড়াও আসিফুজ্জামান পিয়াল ধানমন্ডি সাতাশ থেকে আমাদের সাথে SMS করেছেন। এছাড়াও আমাদের সাথে এখানে এতদিন একটা কোশ্চেন করেছিলেন, কোশ্চেনটা আমি হারিয়ে ফেললাম এই মাত্র। আচ্ছা, আমাদেরকে SMS করেছেন। আচ্ছা, তিনি বলছেন যে আমার আমি প্রতিদিন কোনো না কোনো আচ্ছা, তিনি বলছেন যে আমি একটা আচ্ছা, তার SMS প্রথমে আপনি প্লিজ ইমেইলে যোগাযোগ করেন, আপনি ডিটেল আমাদেরকে জানাতে পারেন সেটা আমাদেরকে। সেটা ফারিনা হায়দার মুমু SMS করেছেন এখানে, ভূত এফএম শুনছেন তিনি এবং তার সাথে কিছু ঘটনা শেয়ার করতে চান। অবভিয়াসলি আপনি শেয়ার করতে পারেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio.fm, which is BHWTFM@radioFORTI.FM। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের ঘটনাটা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। রাজু চাপাই নবাবগঞ্জ থেকে আমাদের সাথে SMS করেছেন। এখানে দেখতে পাচ্ছি রনি আমাদের SMS করেছেন, লিমন ফিশা, এছাড়াও ওহাব আমাদের SMS করেছেন, ডিজে সঞ্জিদ আমাদের মুন্সিগঞ্জ থেকে SMS করেছেন, নওশিন শিপা আমাদের সিলেট থেকে SMS করেছেন, ফুর্তি ডিএক্স আমাদের SMS করেছেন, কবি জিঞ্জিরা থেকে তানিয়া আমাদের SMS করেছেন, নাজ তার 3 বছরের মেয়েকে নিয়ে ভূত এফএম শুনছেন। এছাড়া আমি দেখতে পাচ্ছি যে প্রিন্স আমাদেরকে SMS করেছেন কচুক্ষেত থেকে। এছাড়া SMS করেছেন রাজু আহমেদ নবাবগঞ্জ থেকে আমাদেরকে SMS করেছেন। দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বার। যদি আমাদের ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। চলে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসছে এখনই, আমাদের সাথেই থাকুন। Stay tuned to Radio Furti and don't stop the Furti comes alive with grabbing form. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম এবং আমি রাস্তায় আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আছে অতিথিরা। আমি এত চমৎকার কিছু SMS দেখতে পাচ্ছি এখন, এবং SMS এর ম্যাক্সিমাম যে বক্তব্য সেটা হচ্ছে রাতে আপনারা, আমি চমৎকার বলেছি, আই এম রিয়েলি সরি, বাট মানে খুবই ইন্টারেস্টিং জিনিসটা যে আপনারা সবাই লিখছেন যে রাতে আপনারা কে কি দেখেন, ঘুমের মধ্যে কে কি দেখেন, স্বপ্নে কে কি দেখেন, বাস্তবে কে কি দেখেন। এত মানুষ এত কিছু দেখছেন, আমি খুবই অবাক হচ্ছি। আজকে এই প্রসঙ্গগুলো না উঠলে হয়তো এই ব্যাপারগুলো আমরা জানতেই পারতাম না। আমি আপনাদেরকে একদম খুবই 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 বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা এই SMS গুলো পড়লে না একটা এপিসোড হয়ে যায়। তো আমার যেটা মনে হয় যে আপনারা রাতে যেটা দেখেন সেটা যত ছোট করেই হোক না কেন, যাই হোক না কেন, আপনারা আপনাদের এই জিনিসগুলো নিয়ে আমরা একটা এপিসোড করতে চাই, সিরিয়াসলি করতে চাই, কে কি দেখেন এটা নিয়ে। এবং অনেকের SMS দেখতে পাচ্ছি রাতের বেলায় কেউ মৃত আত্মীয় স্বজনের সাথে কথা বলেন, কেউ উদ্ভট জিনিস দেখেন, কেউ নানান ধরনের কিছু দেখেন, কেউ দেখেন যে পৃথিবীতে কিছু ঘটছে, এরকম ধরনের কিছু একটা দেখেন। তো যাই হোক, এইরকম যে ব্যাপারটা, সেই ব্যাপারগুলো আপনারা আমাদেরকে ইমেল করে পাঠিয়ে দিতে পারেন এবং আমরা এই জিনিসগুলো আশা করছি ম্যাক্সিমামই প্রচার করার মতো, এবং ম্যাক্সিমাম জিনিসগুলোই আমরা প্রচার করব। আর কেউ যদি স্টুডিওতে এসে শেয়ার করতে চান তাহলে তো কোনো কথাই নেই। বাট আমি যে SMS গুলো দেখছি, SMS গুলোর মধ্যে কত ইনফরমেশন রয়েছে, ও মাই গড। আমার মনে হয় যে আপনারা এটা ইমেল করে দিন। আমাদের ইমেল অ্যাড্রেসটি ভালো করে লিখে রাখুন, মনে রাখুন, মাথায় রাখুন, যেটা আপনার খুশি, যেভাবে আপনার সুবিধা। bhutfm@radiofurti.fm এটা আমাদের অ্যাড্রেস, এবং এই অ্যাড্রেসটাকে আপনি ইন্টারনেটেও পাবেন, যে কোনো সময় আপনি খোঁজ করলেই পাবেন। এনিওয়েজ, আমরা চলে যাব এই মুহূর্তে আরো একটা ঘটনা। আমাদের নতুন একজন অতিথি রয়েছে, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো রাসেল ভাই, আমার নাম মেহেদি হাসান, আমি এসেছি ডেফোডিল ইউনিভার্সিটি থেকে। শুনি আপনার ঘটনা। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনাটি ঘটেছে গত 14 তারিখ। আমার গ্রামের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর থানার একটি গ্রামে। আমি সঙ্গত কারণে গ্রামের নামটি বলছি না। তো সেই গ্রামে একটি ছেলে আসে অনুষ্ঠানে বিয়ে খাওয়ার জন্য। তো বিয়ে হওয়ার এক পর্যায়ে সে তার চুল কাটা সেলুনে। তো চুল কাটার পর সে তার গোসলের প্রয়োজন হয়। দেন সে পাশেই নদীর ঘাট ছিল, সে নদীতে নামে গোসল করার জন্য। তো দেন 3-4 জন একসাথে গোসল করতেছিল মজা করে। দেন একটা পর্যায়ে ছেলেটা মিসিং, দেখা যাচ্ছিল নদীর উপর। তো দেন সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করার পরেও খুঁজে পাওয়া যায় না। তো দেন তার বাড়িতে খবর দেওয়া হয় ছেলেটা মিসিং। তো এরপর
তাড়াতাড়ি করে নৌকা নিয়ে সেখানে যাওয়া হয় খোঁজার জন্য। তো এরপর যেখানে মিসিং সেখানে জাল ফেলা হয়। তো জাল ফেলার পর দেখা যায় যে কোনো কিছু মানে পাওয়া যাচ্ছে না। তো দেন একটা পর্যায়ে দেখা যায় যে জালটা উপর উঠানো যাচ্ছে না, অনেক ভারী। তো বহু কষ্টে যখন জালটাকে তোলা হয় তখন জালটা ছিঁড়ে উঠে আসে। তো দেন নৌকারও প্রায় একদম ডুবুডুবু অবস্থা। তো দেন নৌকা নিয়ে তাড়াতাড়ি করে ফিরে আসা হয়। তো ফিরে আসার পর তো মিসিং, তো সারাদিন অনেক খোঁজাখুঁজি পরও পাওয়া যায় না। তো রাতের বেলা তার বাবা মা স্বপ্নে দেখে যেটা যে তারা তাকে নিচে দেখা যাচ্ছে, আর তারা তাকে বলতেছে যে আপনি যদি এই ছেলেটাকে ফেরত দেওয়া হবে না, আর যদি তোরা লাশটা ফেরত চাস তাহলে দুধার কলা দিতে। তো দেন তারা এটা ডিসাইড করে দুধার কলা কোথায় দিবে, দুধার কলা নদীতে দিবে। তো দেন তারা পরের দিন দুধ কলা দেয় নদীতে। সো তার একদিন পর, মানে মোট 2 দিন পর, এটা মোট 2 দিন পর লাশটা ভেসে ওঠে। তো লাশটা ভেসে ওঠার পর দেখা যায় লাশটা একদম তাজা এবং তখন মুখ দিয়ে রক্ত হচ্ছিল। যে অবস্থায় মারা গিয়েছে সেই অবস্থায় ফেরত, এবং লাশের পেটে কোনো পানি ছিল না। এবং এটা আপনাদের এলাকার সবাই জানে? হ্যাঁ, এলাকার সবাই জানে, এখনো গেলে শুনতে পাবেন। এখনো গেলে শুনবেন। কোন এলাকার একবার একটু প্লিজ বলবেন? এটা হচ্ছে জামালপুর জেলার ইসলামপুর থানা। জামালপুর জেলার ইসলামপুর থানা। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির ঘটনায়। আপনার ঘটনাটা বলবেন। আপনি একটু তার আগে শুরুতে জানিয়ে দিবেন আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন, কি করেন। আমি আলামিন হোসেন ইবাদ, আমি ঢাকা কলেজে অ্যাকাউন্টিং অনার্স করতেছি। আমি মিরপুর থেকে এসেছি। তো আমার সরাসরি আমার ঘটনায় যাচ্ছি। ঘটনাটা ঘটে খুলনা ইউনিভার্সিটির খানজানানি হলের পাশে। ঘটনাটা হলের বর্ণনা দিয়েছে যে হলটা ছিল, আমরা শুধু ঘটনাটা শুনি। হ্যাঁ, ঘটনাটা শুনি আমরা, যে কি ঘটনা ঘটেছিল সেখানে। হলের চারদিকে দেয়াল, উঁচু দেয়াল দিয়ে ঘেরা ছিল। তো দেয়ালটা 8 থেকে 9 ফুট ছিল, যে সাধারণ মানুষের পক্ষে দেয়াল টপকানো সম্ভব না। তো ওখানে একটা ছেলে ছিল। তো ছেলেটা নাম তার সুজন, বয়স 6 বছর। তো ও দেয়ালের পাশ দিয়ে যাচ্ছিল। তো তখন দুপুরে 1টা বাজে। তো জমিতে অনেক লোকজন কাজ করতেছিল। লোকজন দেখলো যে ছেলেটার সাথে একটা লম্বা কালো লোক যাচ্ছে, অনেক লম্বা, 6-7 ফুট লম্বা হবে। তো আমি বাবুকে বলবো যে ঘটনাটা শুনতে, আমরা পরে এই প্রসঙ্গে আসবো। হ্যাঁ, 6-7 ফুট লম্বা ছিল। তো তারা মনে করলো যে ছেলেটার আত্মীয় হবে, কিন্তু ছেলেটা লোকটাকে দেখতে অনেক কালো ছিল, কুৎসিত কালো। তো ছেলেটার সাথে কথা বলতে হবে, তাকে নিয়ে গেছে হলের পাশে, ক্যান্টিনের পাশে। তো জায়গাটা খুবই হন্টেড ছিল। তো দূরে একটা জমিতে একজন লোক কাজ করতেছিল। তো লোকটা দেখলো যে কালো লোকটা দাঁড়িয়ে কথা বলতেছে, সাথে ছেলেটা এসে মনে করলো যে লোকটা আপনি নার্ভাস, আপনি কথাটা অনেক ঘটনাটা বলেন, ঘটনাটা আপনি। তারপরে সে কালো লোকটা দেখলো যে কোনো সমস্যা নেই, আমরা সবাই শুনছি, কোনো সমস্যা নেই। আপনার ঘটনা আপনি আমাকে চমৎকার ভাবে বলেছেন, সেটাই বলেন, অসুবিধা নাই। কালো লোকটা দেখলো যে কালো লোকটাকে, যে ছেলেটাকে ইশারা দিয়ে বলছে যে তুই দেয়ালের উপরে যা। তারপরে সে দেখলো যে ছেলেটা উপর হয়ে দেয়ালের ভিতরে যাচ্ছে। তারপরে সে কালো লোকটা দেখলো যে সে দেয়াল টপকায় দেয়ালের উপরে চলে গেছে। তো এটা দেখে সে আশ্চর্য হয়ে গেছে। তারপরে দেখে যে ছেলেটা আসছে, সে দেয়ালের পুকুর দিয়ে ভিতরে চলে যাচ্ছে। তারপরে সে আগাই গেল সামনে। ব্যাপারটা এরকম হয়েছে, আমি একটু আপনাকে হেল্প করি। সেটা হচ্ছে যে একটা বাচ্চা, সেই বাচ্চাটা, যেটা আপনাদের ওখানে মনে হয় একজন বুয়া আসবেন একটা সময় কোনো একটা কাজ করতে, এবং তিনি দেখবেন যে একটা লোক এত উঁচু যে একটা দেয়াল জাস্ট আমরা যেরকম স্টেপ ফেলি সেরকম ভাবে পার হয়ে যায়, তাই না? এটা তো সেই ঘটনাটাই বলছেন আপনি। পরে আর কি, সেটা পরে, সেই জায়গাটা পড়েন আপনি। আমার মনে হয় যে আগে বললে মানুষজন বেশি কনফিউজ হয়ে যাবে, আপনি সেই জায়গায় যান। তো ঘটনার পরে যে ছেলেটার একটা চিৎকারের অদ্ভুত শব্দ হয়। তো বুয়া তখন সেন্সলেস হয়ে পড়ে যায়। আচ্ছা, আমি আপনার ঘটনাটা বলে দিচ্ছি। আপনি হচ্ছে যাই হোক, আমার যেটা মনে হয় যে আপনি ওখানে ওই ছেলেটাকে, ওই দেয়ালটা পার হয়ে যায় এবং ওই ছেলেটাকে ওখানে হত্যা করে লোকটা। কালো লোকটা অনেক লম্বা ছিল এবং সেই ছেলেটাকে হত্যা করে, সেটা এবং সেই হত্যা করার পুরো দৃশ্যটা কে দেখে সেটা বলেন আমাকে। বুয়া দেখে আর কি, বুয়া দেখে, এবং সেই বুয়াই আপনাদেরকে সব ঘটনার বর্ণনা দেয় যে একটা ছেলেকে নির্মম ভাবে হত্যা করা হয়, এবং এটার কোনো কারণ কেউ জানে না যে কেন হত্যা করা হয়েছিল বা কি একটা। কিন্তু এটা খুব, হত্যা করার প্রসেসটা খুব অদ্ভুত ছিল। সেটা হচ্ছে যে একজন লোক যে কিনা দেয়ালটা যখন হত্যা করার জন্য যাচ্ছিল, তখন দেয়ালটা একটা লাফে বা একটা পা দিয়ে জাস্ট
পার হওয়ার মতো, একটা কাটা জায়গা পার হওয়ার মতন বা রেল লাইন পার হওয়ার মতন জাস্ট পা দিয়ে পার হয়েছিল খুব নির্দ্বিধায়। এই তো ছিল ঘটনাটা আপনার, তাই তো? আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছি বাবু ভাইয়ের সাথে, তার আগে একটু ছোট্ট বিরতিতে যাব, তবে তার মধ্যে SMS করতে হবে কিছু। আমরা এই প্রসঙ্গে আসছি। উনি ঘটনা খুব চমৎকার ভাবে আমাকে বাইরে বলেছিলেন। সামহাও একটু নার্ভাস হয়ে গেছেন, বাট ঘটনাটা খুব মজার ছিল। আমি নিজেও পুরো জিনিসটা আমরা হয়তো আবার পরে দেখি ওনার কাছ থেকে শুনে নিয়ে আমি হয়তো পরে আবার বলছি পুরো জিনিসটা, আশা করা যায়। আচ্ছা, ফারহান আমাকে SMS করেছেন হাসান, SMS করেছেন আমাকে লিমা, SMS করেছেন পিন্নু, SMS করেছেন নাইম, SMS করেছেন রবিন, SMS করেছেন আমাদেরকে ছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন পূর্তি FORT পূর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে 9840 নাম্বারে। আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের এখানে কমেন্টও করেছেন ফেসবুকে, এবং আপনিও এখানে কিন্তু কমেন্ট করতে পারেন। আমাদের ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radiofurti। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতিটা আসলেই ছোট, তারপরে আবারও ফিরে আসছি আমাদের সাথে। তখন স্টে টিউনড রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি। Root FM, the night comes alive with grabbing thought. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত FM, এবং ভূত FM এখন একটু অন্যরকম উইথ গ্রামীণ ফোন, এবং আমরা সবাই চাই অনেক বহুদূর যেতে আপনাদের সহযোগিতা পেলে, এবং সেটা পাচ্ছি। রাত পর্যন্ত আপনারা আমাদের সাথে রয়েছেন, আমাদেরকে অনবরত আপনারা SMS পাঠাচ্ছেন, আমাদেরকে ইমেলও পাঠাচ্ছেন এত রাত্রে দেখতে পাচ্ছি। অনেকে আমাদেরকে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে SMS করছেন। আমি দেখতে পাচ্ছি ফাহিম ধারমন্ডি থেকে আমাদের SMS করেছেন, এবং তিনি রাশির সাথে ভূত জিন দেখার সম্পর্কটা এক্সপ্লেন করবেন। অনেকেই বলেন যে তুলা রাশির জাতক জাতিকারা নাকি এই সমস্ত জিনিস খুব বেশি টের পায়, এবং এইগুলো তো নানান রকমের ব্যাখ্যা আছে। আসলে আপনি এক একজনের কাছে গেলে কিন্তু এক এক ধরনের ব্যাখ্যা পাবেন। আমাদেরকে তিলোভা চট্টগ্রাম থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আমাদেরকে ফমি চিটাগং থেকে SMS করেছেন, ভূত FM শুনছেন তিনি, খুব ভয় লাগছে তার কাছে। আফরিন আমাদেরকে SMS করেছেন ঢাকা থেকে, তিনি ভূত FM এর প্রথম থেকে শুনছেন, এবং তিনি বলছেন লাভ লাভ ভূত FM। আমাদেরকে ভাষাকার লিখেছেন যে আজকের ঘটনাগুলো অসম, আজকে অনেকেই এই এপিসোডটি পছন্দ করছেন, এবং আমি সবচেয়ে বেশি অবাক হচ্ছে যে অনেকেই SMS দিয়ে অনেক মজার মজার ঘটনা এই ছোট্ট জায়গার মধ্যেও লিখে পাঠাচ্ছেন। আমি চাই যে এই ঘটনাগুলো আপনারা আরেকটু সুন্দর করে আপনারা আমাদেরকে ইমেল করে দিন। আমরা এই ঘটনাগুলো ইনশাল্লাহ প্রচার করবো যে আপনি রাতের বেলায় আপনার সাথে কি ঘটে, ঘুমের মধ্যে আপনি কি দেখেন, স্বপ্নে কি দেখেন। এই জিনিসটা আরেকবার আমি মনে করি যে আপনি স্বপ্নে কি দেখেন, কার সাথে কথা হয় বা কি দেখেন, এটা আমাদের জানিয়ে দেন, এবং এটা নিয়ে একটা এপিসোড করা যাবে সিরিয়াসলি। আমাদেরকে মাহিন SMS করেছেন আমাদেরকে হাতি চাপাই নবগঞ্জ থেকে। কবির আমাদেরকে আবারও SMS করেছেন, জুই আমাদের SMS করেছেন আমাদেরকে রাজু, এছাড়া আমাদেরকে SMS করেছেন শিল্পী, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের কাছে অনেকেই ফেসবুকে কমেন্ট করেছেন এখানে দেখতে পাচ্ছি, এবং সেই কমেন্ট গুলো আমি দেখতে পাচ্ছি যে আফরাদ আমাদেরকে SMS করেছেন, এবং ভূত FM অনেক ভালো লাগছে। আশা করছি সামনে এরকমই ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। আমরা যে এফোর্টটা দিয়েছি সেই এফোর্টটা আপনার পছন্দ হয়েছে, যে আমরা মোটামুটি কয়েকদিন ধরে ভাবছিলাম যে এইরকম কিছু একটা করবো, তবে আপনারা যে অ্যাকসেপ্ট করেছেন সেটা দেখে আমাদের খুব ভালো লাগছে। আমাদেরকে দেখতে পাচ্ছি যে রনি লিখেছেন ফেসবুকে, যে রনি ফ্রম গোপালগঞ্জ, ভাই আই লাভ ভূত FM। আমাদেরকে আলমগীর হোসেন লিখেছেন যে অনেক ভালো লাগছে। আপনারা ফেসবুকে কমেন্ট গুলো পড়লে, নিজেরাও পড়লে দেখতে পাবেন যে অনেকেই এই ব্যাপারটা অনেক অ্যাপ্রিসিয়েট করছেন। ইনশাআল্লাহ আমরা এই ধারাটা অব্যাহত রাখবো, এবং আপনারা আমাদের সেই সাহায্য করবেন। আমি বললাম যে আপনারা আমাদের ঘটনা পাঠাবেনই, তার সাথে একটা নতুন ব্যাপার বলেছি, প্লিজ এটা করতে পারেন। সেটা হচ্ছে আপনার যার ঘটনা শুনতে ভালো লাগে তার ঘটনা রেকর্ড করে আপনি পাঠিয়ে দিতে পারেন আমার কাছে, যদি তিনি মানে আসার মতো সিচুয়েশনে না থাকেন ভূত FM। আচ্ছা বাবু ভাই, আপনি তো ওনার ঘটনাটা শুনলেন, উনি যেটুকু বললেন আর কি। তো যাই হোক, আমার যেটা মনে হয় যে এরকম জিনিস আপনার কাছে কি মনে হয় যে এটা কি আসলে কি ছিল যেটা দেখেছেন? এটা এক ধরনের কোন বাজে জিন ছিল, ইট ওয়াজ মানে ব্যাড এন্টিটি। হ্যাঁ, এবং একটা বাচ্চাকে মারা, এটা খুব অদ্ভুত ব্যাপার। এটা খুব বাজে জিন এরকম করে, এরকম মানে ছোটখাটো অনেক ঘটনাই আছে। আমার নানাদের সাইটে আছে যে একজন এরকম ছোট ছিল, কিশোর ছেলেও, উনি আপনার দুপুরবেলা মাছ মারতে গিয়েছিল,
তো পরে ওনাকে পায় না। বিকালবেলা যে যখন ওনাকে ডিসকভার করে তখন নদীর মধ্যে ওনার পা গাড়া, হাতে মাছের খালুই এবং মাথাটা পুরো টুইস্ট করে দিচ্ছে আর কি, ঘুরাই দিচ্ছে কেউ। সেটাই, এবং এটা মানুষের কাজ না। তো এরকম তো হয়, অনেকে করে, বাজে জিন যারা আছে, বাজে খারাপ জিনিস এরা করে মানুষকে। সেটাই। আমরা একটা ঘটনা শুনি তাহলে বাবু ভাই। হ্যাঁ, আমরা একটা ঘটনা শুনি এবং আমরা নেক্সট দিনে আশা করছি যে আমরা এখন থেকে রেগুলারই আমরা কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। এবং আপনারা কোন বিষয়ে জানতে চান সেটা যদি বলেন তাহলে আমাদের আরো বেটার হয়, আমরা সেই বিষয়ে আপনাদেরকে জানাতে পারি। সেটাতে সুবিধা একটা, সেটা হচ্ছে যে আমি আমার মতামত জানাবো, বাবু ভাইয়ের মতামত জানাবেন, আমাদের যে অতিথি থাকবেন অতিথি তার মতন করে বলবেন। সুতরাং আপনার নেয়ার ব্যাপারটা কিন্তু আপনার কাছে, যে আপনি কোনটা নেবেন। এবং আসলে এখানে না খুব একটা অদ্ভুত ব্যাপার যে অনেক ধারণাই মনে হয় যে ঠিক, আবার যদি আমি বলি যে না কোনোটাই ঠিক না, মানে টোটালি তো বিশ্বাসের উপর ডিপেন্ড করে, বিশ্বাসের উপরে যে কোনটা আমি নিব, এটাও একটা মানে আমার উপরে যে আমি কোন বিশ্বাসটা নিব। মানে যারা এই জিনিসগুলো বিশ্বাস করে না অনেকে কিন্তু লাস্টে মানে কেস তাদের স্থানটা কোথায় হয়, যারা পজেস মানুষ লাস্টে হচ্ছে মেন্টাল অ্যাসাইলাম। মেন্টাল অ্যাসাইলামেও কিন্তু তাদের কখনোই ভালো করতে পারে না, ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং আমার কাছে মানে মনে হয় যে ওই জায়গাটা আমার কাছে কেমন যেন হন্টেড মনে হয়। মানে আপনি দেখবেন যে হরর মুভিগুলো এবং অ্যাসাইলামের মধ্যে যে শুটগুলো হয় কম বেশি কাছাকাছি কিন্তু শটগুলো মানে মোটামুটি কেমন যেন একটা মিল আছে। অবভিয়াসলি। এবং আপনি বুঝতে পারবেন একজন মানুষের মস্তিষ্ক যখন বিকৃতি হয়, পাগল তো পাগলই, আর যখন একটা মানুষ পজেসড হয় তখন তাকে দেখলেই বোঝা যায়। অনেকে বুঝতে পারেন, বিশেষ করে যারা বিজ্ঞ মানুষজন আছেন তারা তো অনেকে চেহারা দেখে বুঝতে পারেন যে মানে আপনার সাইকোলজিতে বলা হচ্ছে স্প্লিট পার্সোনালিটি, রাইট? হ্যাঁ, মানে স্প্লিট পার্সোনালিটি কেন হলো, তার মধ্যে কেন আরেকটা সত্তা ঢুকলো, কেন করলো, এই রোগের নামও আছে, সেটা যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আমরা একটা ঘটনা শুনি এখন। লাস্ট একটা ঘটনা দিয়ে আমরা শেষ করবো আজকের এপিসোডটা। আসল ভাই এই কাহিনীটা আমাকে পাঠিয়েছিল রণবীর, আপনার সাতক্ষীরা অঞ্চল থেকে। হ্যাঁ, আচ্ছা, এটা তার নিজের জীবনে ঘটা কাহিনী। হ্যাঁ, উনি এখন মানে এখন অনেক ওনার বয়স, উনি ওনার কলেজ লাইফের ঘটনা বলেছে আর কি, যখন উনি কলেজে পড়েন তখনকার। এখন উনি প্রফেশনাল জীবনে আছেন। তো ব্যাপারটা হচ্ছে যে উনি ওখানকার কোন একটা গ্রামে, উইচ ইজ আপনার সুন্দরবন সংলগ্ন একটা এলাকায় ওনারা ছিলেন, ওখানে মানুষ হয়েছেন। তো খুব রেস্ট্রিক্টেড আপনার পরিবার অ্যান্ড খুব কনজারভেটিভ। তারপরে স্কুলে পড়ার সময় ওনার বাল্যকালে একটা মেয়ে বন্ধু ছিল যে তার ফ্রেন্ড, একসাথেই তারা আপনার পড়াশোনা করতো এবং মাঝে মাঝে আলাপচারিতা হতো, গল্প গুজব হতো, অ্যান্ড দে বিকেম সো ক্লোজ অ্যাজ ফ্রেন্ডস, এবং তারা ভালো সময় অতিবাহিত করে। তো একসময় রণবীর যখন কলেজে পড়ার সময় সে ঢাকায় চলে আসে আর কি, সে আর মানে তখন ওখানে থাকে না, ঢাকায় চলে আসে, এবং ওই বন্ধুর সাথে তার ক্লাস 8-9 পড়ার পরে আর যোগাযোগ হয়নি আর কি, মোটামুটি তারা বিচ্ছিন্ন। তো সে যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে সে আপনার বাড়িতে ফেরত আসছে আর কি। তো বাড়িতে ফেরত আসতে আসতে তার সন্ধ্যা হয়ে গেছে, মানে তখন মানে আপনার গোধূলির মতো সময় হেঁটে আসছে আস্তে আস্তে। এবং যেহেতু সুন্দরবন সংলগ্ন এলাকা, জায়গাটা বেশ আপনার আর কি, বেশ জংলা টাইপের, মানে খুব বেশি সভ্য হয়নি জায়গাটা, মানে সভ্যতার ছোঁয়া কম। রাতের বেলা আপনার বিজলি বাতি ছিল না, অন্ধকার হয়ে গেছে চারিপাশে। তো এটা যখন আসতেছে তো সে দূর থেকে দেখে যে ওখানে কিছু গাছ ছিল, গাছগুলো মানে বেশ মাটি ছুঁয়ে যায় আর কি এরকম। সে গাছের নিচে মানে একটা শাড়ি পরা একটা মহিলা দাঁড়ায় আছে। তো ওর দূর থেকে অনেকক্ষণ দেখে, সে কে একটু হদিশ করে, অন্ধকার হয়ে যাচ্ছে প্রায়। তো সে কাছাকাছি জিজ্ঞেস করে কে কে, এরকম করে সে জিজ্ঞেস করে। তো কোনো উত্তর দেয় না। একটু পরে দেখে যে গাছের ফাঁক থেকে বেরিয়েছে, যে সেটা হচ্ছে তার সেই বান্ধবী, সে যে আপনার স্কুল লাইফে যার সাথে পড়তো আর কি। বেশ বয়স হয়েছে, মানে কিছুটা সে বোঝা যাচ্ছে যে মানে সে হ্যাজ গটন ম্যাচিউরড। তো বেশ আলুথালু অবস্থা, চুল টুল ছাড়া। তো বলতেছে তুমি, এটা আশ্চর্য, এই সন্ধ্যার সময় এখানে বাড়িতে এখনো প্রায় 8-10 মাইল দূরে, হ্যাঁ তুমি এখানে কি করতেছো এখন দাঁড়ায়? তো সে তাকে বলে যে আমি আছি এখানে, দাঁড়ায় আছি, হ্যাঁ দাঁড়ায় আছি, ভাল লাগতেছে না। কেন, কি হয়েছে তোমার? বলে অনেক কথা আছে, আসো চলো। তো বলে ও বলতেছে কি আশ্চর্য, উনি অনেক কথা বলতেছিল, যে রণবীর দা ছিল উনি অনেক কথা বলতেছিল তাকে, যে অনেক কথাই জিজ্ঞেস করতেছিল কেমন আছে। তো সেখানে ওনার উত্তর পাওয়া ছিল খুব কম, কাটা কাটা উত্তর দিচ্ছে। এবং দেখা যাচ্ছে উনি ওই যে মেয়েটা তাকে ক্যাচ করতে পারতেছে না, সে সবসময় তার থেকে এগিয়ে আছে হাঁটার ডিস্টেন্সে। উনি বেশিরভাগ সময় তার পেছন থেকে দেখতেছে, সামনে যেতে পারছে না। এবং মেয়েটার পরনে সাদা শাড়ি। তো উনি জিজ্ঞেস করে, যে বারবার জিজ্ঞেস করে, বলে কি তুমি সাদা শাড়ি কেন পরে আছো ভাই, কি হয়েছে তোমার, সাদা শাড়ি কেন, তুমি তো একটু ইয়াং মেয়ে, এই সময় সাদা শাড়ি সাধারণত বিধবারা পরে। তো বলে আমি তো বিধবাই।
বিধবা সাদা শাড়ি পরবো না? তার মানে কি হয়েছে তোমার? বললো যে আমার বিয়ে হয়েছিল এবং ও দুজনে কিন্তু হিন্দু ছিল, মানে রণবীর দাও হিন্দু এবং সেও হিন্দু ফ্যামিলির। তো বলে আমার বিয়ে হয়েছিল এবং আমার হাজবেন্ড মারা যায়। বলে কিভাবে মারা যায়? বলে এখানকার কিছু মানুষ তাকে মেরে ফেলে। হ্যাঁ, এখানকার কিছু মানুষ তাকে মেরে ফেলে, আপনার রাতের সন্ধ্যার সময় তাকে হত্যা করা হয়। তো কোথায় মারা হয়? তো বলতেছে যে এইখানে যে সামনে একটা পড়বে, সাঁকো পড়বে, ওই সাঁকোর ওখানে ওকে মেরে, কোচ দিয়ে মেরে ওকে মানে পানিতে ফেলে দিছিল। তো ওইখানে মানে ও মারা হয়। তো খুব রণবীর দার মন টন খুব খারাপ হয়ে যায়, যেহেতু তার ফ্রেন্ড এক সময় এবং তার বিয়ে হয়েছে অল্প বয়সে, তার হাজবেন্ডকে মেরে ফেলছে। এবং তখনকার রিচুয়াল গুলো এরকম ছিল, যারা হিন্দু নারী ছিল তাদের মানে পরবর্তী বিয়েটা ওইভাবে হতো না, তারা বেশ চাপানো অবস্থা থাকতো ওই সময়টা। যাক, উনি এটা দেখে উনি হেঁটে হেঁটে যায়, দুঃখ প্রকাশ করে, বলে তোমার জন্য খারাপ লাগছে এসে, বাট তুমি এত রাতে এখানে কেন? রাত হয়ে যাচ্ছে, এখন সন্ধ্যা রাত, এই সময়তে এই রাস্তা বন্য রাত, এবং ওইসব জায়গায় তখন বাঘ চলে আসতো রাতের বেলা। বলে তুমি কিভাবে আসলা? তো সে কোনো উত্তর দেয় না। তো যখন ওই যে সেই ইটার গোড়ায় আসে, যে এই যে আপনার ওই পাশের চার যেটা পোল, ওটার কাছে আসে, তখন বলতেছে যে এইখানে আমার হাজবেন্ডকে মারছে, জানো কত নির্দয় ভাবে মারছে, তাকে এরকম ভাবে মারছে, তার চেহারা চেনা যেতে, মানে শরীরের চেহারা সব জায়গায় তাকে কোচ দিয়ে মারছে। রণবীরটা খারাপ লাগে, তোমার কাছে তুমি চলো, বাসায় চলো, তাহলে শুনছি তোমার কাহিনী, শুনছি, আমার খারাপ লাগছে, জায়গাটা দেখছি, তুমি জায়গাটা দেখো। তাকে বারবার বলতেছে তুমি জায়গাটা দেখো, নেমে দেখো, এখান থেকে পাড় দিয়ে নেমে দেখো, এই জায়গাটায় মারছিল, এই জায়গায় রক্ত পড়েছিল, বারবার বলতেছে। তো ওনার কাছে জিনিসটা বেশ অ্যাবনর্মাল লাগে, মানে একটা জিনিস অতিরিক্ত বললে, একই এটা একটা আপনার ইনসিডেন্টের কাহিনী, তারপর আবার বারবার করে বলছে বারবার। তো উনি একসময় বলে কি দেখো সময় নাই, চলো, তুমিও চলো, অন্ধকার হয়ে যাচ্ছে, চার পার হতে পারবো না আমরা। তখন অলরেডি অন্ধকার হয়ে গেছে প্রায়, দেখার মতো কিছু নেই, নরমিতার হাতে কোনো টর্চ টর্চ কিছুই নাই। উনি বলতেছে আর রাস্তা খারাপ এবং বন কাছাকাছি, কিন্তু বাঘ মাঝে মাঝে গ্রামে চলে আসে। বলছে চলো আমরা চলে যাই, দাঁড়াবো না, চলো। তুমি এটা বলে না, আমি তোমার সাথে যাবো না, তুমি এখানে থাকবা। উনাকে বলতেছে তুমি এখানে থাকবা, তুমি আমার কথা শুনতে চাও, তোমার বন্ধ না? তো উনি তখন বেশ হচপচাই গেছে, মানে সেই হি গট ওয়ারিড। আমি কেন এখানে থাকবো, আমি বাসায় চলে যাবো। বললাম তুমি তোমার থাকতে হবে। এবং দেখা যাচ্ছে যে ওনার কাছাকাছি চলে আসতেছে, ওনাকে ধরার চেষ্টা করতেছে। তো উনি তখন বেশ ভয় পেয়ে যায়। উনি ওনাদের কি আছে গায়ত্রী মন্ত্র বা সামথিং, হি স্টার্টেড টু রিসাইট দ্যাট। এবং উনি আস্তে আস্তে মানে উনি তখন একটা অশুভ ফিলিংস ওনার মধ্যে আসে, যেটা উনি মানে শুভ কিছু না। এবং উনি ফার্স্টে যেটা ভূত বা কিছু এটা চিন্তা করেননি, উনি চিন্তা করছে যেটা হয়তো মস্তিষ্ক বিকৃতি হয়েছে বা পাগল বা সামথিং। উনি তাড়াতাড়ি কি করে চারে উঠে বলে তুমি যদি আসো আসো, নাহলে আমি গেলাম। তো উনি যখন নাকি চারটার মাঝামাঝি চলে গেছে, পিছন থেকে দেখতেছে একটা হুইসপারের মতো না কাজ দিয়ে যাচ্ছে কথাটা, আবার জোরে মানে মনে হচ্ছে পিছন থেকে বলছে, আবার শব্দটা না কাজ দিয়ে চলছে। বলে রণবীর, আজকে তুই মানে পানিতে নেমে বেঁচে গেলি, পানির উপরে থাকা বেঁচে গেলি। হ্যাঁ, কারণ তোর ফ্যামিলি এটাতে ইনভলভ আছে। তো সে খুব ভয় পেয়ে যায়। সে কি করে তাড়াতাড়ি, মানে তার শরীর সব গুজবাম্প হয়, উনি তাড়াতাড়ি ওটা পার হয়ে যায়। পার হয়ে উনি আসে বাসায়, এসে রাতের বেলা ডাক দেয়, মানুষজন আসে বাসার ভেতরে যারা ঢোকায়। ঢোকানোর পর বলে তোমার এরকম লাগতেছে কেন? বলে যে আমার খুব খারাপ লাগছে, রাস্তা আমাদের সাথে দেখা হলো, সে এরকম আচরণ করলো আমার সাথে। তখন বলছে তুমি কি বলো, ওর সাথে তোমার কেমনে দেখা হবে? ও তো মারা গেছে কতদিন আগে, ওর হাজবেন্ডকে মেরে ফেলছিল ওখানে। এটা এবং ওই রণবীর দাঁড়ি ওনাদের কাজিন একজন এতে ইনভলভ ছিল, বলে ওখানে মেরে ফেলছিল। এবং সে যে পরে পানিতে ডুব মানে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, ওখানে মারা যায় ওই চারের। হয়তো বলছে কি ওপর দিয়ে গেলি বলে বেঁচে গেলি। হ্যাঁ, হয়তো উনি তখন মানে বেশ শক্ট হয়ে যায়, ওনার অসুস্থ হয়ে যায়, প্রায় কয়েকদিন অসুস্থ থাকে উনি। এবং উনি নাকি স্বপ্নে ভিশন দেখতো, ওই কথাগুলো ভিশন দেখতো। তো এটা হচ্ছে ওনার কাহিনী। অনেক ধন্যবাদ আপনাকে বাবু ভাই। আমরা সামনের দিন আবারও নতুন বিষয় নিয়ে ফিরে আসবো আপনাকে নিয়ে, এবং আশা করছি যে সেই পর্যন্ত আপনারাও জানিয়ে দিবেন যে আপনারা কোন বিষয়ে জানতে চান। মাহাদি আমাদের চাঁপাইনবাবগঞ্জ থেকে SMS করেছেন তিনি, এবং তার তিনি বাগানের সবাই তার বাগানে নিমন্ত্রণ করেছেন তিনি সবাইকে। ওকে, আমাদের কবির আমাদেরকে